খুবই দরকারি চরিত্র মুঘলদের মধ্যে। কিন্তু এই বেচারা আন্ডাররেটেড। বিপুল প্রতিভা তোর এটা লিখেন না। সব কথা আন্ডাররেটেড বলছি এটা লিখেন না। এটা আপনাদের বোঝার জন্য আপনাদের ভাষায় আ বলছি। যে পরিমাণ মহিমান্বিত বা আলোচিত হওয়া প্রয়োজন হয়েছেন তার চেয়ে কম। অথচ মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে কামিয়াব শাসক, সবচেয়ে সফল শাসকদের অন্যতম তিনি। বা বলা যায় একেবারে some extent এ প্রধান সফল শাসক তিনি বলা যায়। আহ এজন্য আওরঙ্গজেবকে নিয়ে আলাদা আমি পড়তে বলব। মেলা পড়ে ফেলা। তাকে নিয়ে একাডেমিক্যালি পড়ার উপকরণ আছে। আ শাসন করেছেন অনেকদিন, ৫০ বছর প্রায়। ১৬৫৮ সালে তার বাবাকে বন্দী করে ক্ষমতা দখল করে এবং ১৭০৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন একেবারে প্রায় ৫০ বছর। ক্ষমতায় এসছিলেনই এ বেশ বয়স করে। মানে অন্যরা অনেকেই যেমন কম বয়সে ক্ষমতায় এসেছে, শাসক হয়েছে। হুমায়ুনও কম বয়সে শাসক হয়েছে। আকবর ১৪ বছর বয়সে মাত্র শাসক হয়েছে। কেমন? কিন্তু জাহাঙ্গীর শাসক হয়েছে প্রায় ৪০ বছর বয়সে। ৪০ এর কাছাকাছি ৪০ ই। ১৬১৮ তে উনার জন্ম। শাসনে এসছে ১৬৫৮ সালে। ঠিক ৪০ বছর বয়সী ক্ষমতায় এসছেন। পুরো নবুয়তের বয়স আরকি। আ উম উম মুঘলদের মধ্যে খুব আ দাপুটে শাসক, প্রতিপত মানে প্রভাব বিস্তারকারী শাসক। কিন্তু তাকে নিয়ে আলাপটা আ চরমপন্থী আলাপ আছে ২ পক্ষেই। আকবরের প্রসঙ্গে যেমন বলেছিলাম যে আকবর হচ্ছে অম্ল-মধুর। তার হচ্ছে মধু আছে, টক ব্যাপারও আছে বা বিষও আছে। তাকে নিয়ে ২ ধরনেরই আলাপ আছে। তিনি বিশাল সাম্রাজ্য গড়েছিলেন। সব ধর্মের মানুষকে তিনি আস্থায় এনেছিলেন। রাজপুতদের সাথে মানে যুদ্ধ ছাড়াই সুসম্পর্ক স্থাপন করেছিলেন। আ উম আ জিজিয়া কর তুলে নিয়েছিলেন। আ উম উম উ উৎসব কর আরকি। আ হিন্দুদের ধর্মীয় উৎসবের জন্য কর দিতে হইতো সেটা তুলে নিয়েছিলেন। নিজে পড়াশোনা জানতেন, মানে একাডেমিক পড়াশোনা ছিল না আকবরের। কিন্তু পড়াশোনাকে পছন্দ করতেন। জ্ঞানী মানুষ তার মন্ত্রিসভায় ছিল এবং তাদের ৯ জনকে নিয়ে নবরত্ন আছে আমরা জানি। জগৎ বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন ছিল তার হাতে। কবি ফৌজিজ ছিল। এই যে অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। যিনি এই যে আমাদের বাংলা নববর্ষ যিনি চালু করছেন এবং বাংলার যে সনও চালু করছেন তিনি টোডরমলের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে। আ উম 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 তার মন্ত্রিসভা আবুল ফজলের মতো দার্শনিক বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন যিনি আইনে আকবরী লিখেছে বা আ আ আকবরনামা লিখেছেন। তো এবং তার শাসনকালও দীর্ঘ ৫০ বছরের দীর্ঘ শাসনকাল ছিল তার। ফলে আকবর এক ধরনের অম্ল-মধুর। ২ পক্ষেরই তীব্র ভালোবাসা এবং ঘৃণা আছে আকবরকে নিয়ে। আকবরকে নিয়ে আ আ আ ভারতে খুবই উচ্ছ্বাস আছে। 'আকবর দ্যা গ্রেট' টিভি সিরিয়াল আছে, 'আকবর দ্যা গ্রেট' সিনেমা আছে, 'আকবর দ্যা গ্রেট' বা বা ওই যে 'যোধা আকবর' সিনেমা আছে, 'যোধা আকবর' টিভি সিরিয়াল আছে, লম্বা টিভি সিরিয়াল দীর্ঘ। আকবরকে নিয়ে প্রচুর প্রশংসাসূচক দেশি-বিদেশি বই আছে। বিশেষ করে ইন্ডিয়াতে তো প্রচুর আছে। আবার মুসলিমদের মধ্যে আকবরকে নিয়ে এক ধরনের বিরাগ আছে। তিনি উম 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 নামাজ গৌণ করে ফেলছিলেন। ক্ষেত্র বিশেষে বলা যায় কিছুটা নিষিদ্ধের মতোই। তিনি আ আ আ আ উম 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 মুসলিমদের যে সালাম পরিবর্তন করে ফেলেছিলেন। কালিমা যেটা বিশ্বাসের বুনিয়াদ, সেটাকে বদলায় ফেলছিলেন নিজের নামে। কালিমাতে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়ে সেখানে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। এই ধরনের কাজ মুঘল সম্রাটদের মধ্যে আপনি করেননি। তো ২ ধরনের ব্যাপার আছে এবং তাকে নিয়ে বলেছি যে আকবরকে নিয়ে যেমন ভিনসেন্ট স্মিথের 'আকবর দ্যা গ্রেট' এর মতো কালজয়ী বই আছে। আবার এই যে আকবরকে নিয়ে আমাদের আ জিয়াউল হকের 'আকবর নায়ক না খলনায়ক' এরকম বই আছে এবং সেখানে আকবরের বিপুল সমালোচনা আছে। তো এটা যেমন আকবরের একটা ব্যাপার। শাহজাহানকে নিয়ে আ আ সমালোচনা সেই অর্থে
কম কিন্তু আছে। সমালোচনা কট্টর সমালোচনা না। আবার গুণও আছে। শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলে, অনেক সব বড়, বড় স্থাপনা করেছে, তাজমহল করেছে। উম আ আ আ আ দিল্লি জামা মসজিদ করেছে। তারপরে এই যে এই ভারতের রাষ্ট্রপতি এখনো যে ভাষণ দেয় যেখানে লালকেল্লা, লালকেল্লার ছবি মনে হয় গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। লালকেল্লা করেছে। তো আ উম উম অনেক কীর্তি আছে তার। কিন্তু তাকে নিয়ে সফট সমালোচনা আছে, কড়া সমালোচনা নাই খুব বেশি। বা জাহাঙ্গীরকে নিয়ে জাহাঙ্গীর মচ্চদ খেত এইসব সমালোচনা আছে। কিন্তু ধর্মভিত্তিক শক্ত সমালোচনা জাহাঙ্গীরকে নিয়ে, বাবর হুমায়ুনকে নিয়ে, শাহজাহানকে নিয়ে নাই। ধর্মভিত্তিক তীব্র পক্ষে বিপক্ষে সমালোচনা আছে দুজনের কে নিয়ে। একজন সম্রাট আকবর এবং আরেকটা আওরঙ্গজেব। আকবরের ব্যাপারে আ আ উম 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 সনাতন ধর্ম অনুসারীদের এক ধরনের প্রিয়তা আছে। আ উম উম এবং মুসলিমদেরও প্রিয়তা আছে, বিরাগও আছে। আবার আ উম উম আওরঙ্গজেবকে নিয়েও ঠিক তার বিপরীত ব্যাপার আছে। আওরঙ্গজেবকে নিয়ে মুসলিমদের তীব্র অনুরাগ আছে এবং সনাতন ধর্মাবলম্বীদের কারো, কারো বেশ বিরাগ আছে। এবং সেই ২ টার কোনটাই যুক্তিহীন না। ২ টোর যুক্তিসঙ্গত কারণও আছে তার। কিন্তু এই এই ঘটনার কিছুটা আ বা 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 সত্য ঘটনা অবলম্বনে এই আ অনুভূতি তৈরি হয়েছে, রাগ বা অনুরাগ বা বিরাগ তৈরি হয়েছে আর কোনটা ধারণার ভিত্তিতে। ধারণার ভিত্তিতে রাগ বা বিদ্বেষ। সেটা আকবরের ক্ষেত্রেও তাই, জাহাঙ্গীরের কি বলে আওরঙ্গজেবের ক্ষেত্রেও তাই। আওরঙ্গজেবের শাসনকাল দীর্ঘ আকবরের মতোই ৫০ বছর। এবং দীর্ঘ শাসনকাল হলে যেমন অনেক ভালো কাজ করার সুযোগ থাকে, অনেক খারাপ কাজ করার বা সুযোগ থাকে। কিন্তু সার্বিকভাবে প্রজাহিতৈষী চিন্তা করলে দুজনই আলাদাভাবে প্রজাহিতৈষী ছিলেন, যদিও ধরনটা আলাদা। আ উম যা আওরঙ্গজেবের জন্ম ১৬১৮ সালে। আওরঙ্গজেবের যে সময়টাতে জন্ম, সে সময় শাসক হচ্ছে জাহাঙ্গীর, তার দাদা। জাহাঙ্গীরকে তখন ঘিরে আছে হইল তার সৎ দাদি আ আ আ আ নূরজাহান। সৎ দাদি এইজন্য বলছি যে অ্যা উম এই এই শাহজাহানের আপন দাদি ছিলেন না নূরজাহান। জাহাঙ্গীরের তো মা ছিলেন না। এই উম এই কি বলে? এই শাহজাহানের তো মা ছিলেন না, এটা নূরজাহান তো শাহজাহানের মা না। শাহজাহানের মা আরেকজন হিন্দু নারী ছিলেন। পরে সম্ভবত তিনি মুসলিম হয়েছিলেন। আ জাহাঙ্গীরের ১ম স্ত্রী। এবং জাহাঙ্গীরের ২য় স্ত্রী ছিল নূরজাহান। নূরজাহানের সাথে মা সা সা এতে জাহাঙ্গীরের ঔরসে নূরজাহানের গর্ভে কোন সন্তানের জন্ম হয়নি। আ যদিও তাদের মধুময় দাম্পত্য ছিল, কিন্তু কোন সন্তানের জন্ম হয়নি দীর্ঘদিন দীর্ঘ স আ দিনেও। নূরজাহানের শুধু আগের ঘরের একটা কন্যা সন্তান ছিল, আমরা সবাই জানি। লাডলি বেগম, যার সাথে শাহজাহানের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বিয়ে তো হয়নি। শাহজাহান বিয়ে করছে মমতাজকে। মমতাজও নূরজাহানের ভাতিজি। নূরজাহানের ভাই আসফ খাঁ, আসফ খাঁর আ কন্যা হচ্ছে হলো এই মমতাজ। মমতাজের আসল নাম তো মমতাজ ছিল না, আরজুমান্দ বেগম ছিল। বাংলাদেশে একজন গায়িকা আছে আরজুমান্দ বেগম। খুব আছে মানে ছিলেন আরকি, মারা গেছে। আরজুমান্দ বেগমের গান দেখেন, শুনেন, খুব অনেক মিষ্টি গান গেয়েছে বাংলা সিনেমায় বা বাংলা আধুনিক গানে অনেক কালোজয়ী গান আছে আরজুমান্দ বেগমের। তো এই আরজুমান্দ বেগম ছিল মমতাজের আসল নাম। আরজুমান্দ বেগম তো নূরজাহানের ভাতিজি, বড় ভাই আসফ আলী খাঁর কন্যা। ফলে ফুপু নূরজাহান যেমন জগৎ বিখ্যাত রূপবতী ছিলেন এবং উম 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 মুঘল শাসনের খুব শক্তিশালী কর্ণধার ছিলেন নূরজাহান। তার ভাতিজি মমতাজও খুবই রূপবতী ছিল, তা ধারণাই করা যায়। এবং শাহজাহানের অনেক স্ত্রী থাকার পরেও মমতাজের প্রতি তার তীব্র অনুরাগ ও প্রমাণ করে যে দুজনের মধ্যে ভালো দাম্পত্য ছিল। এই নূরজাহানের গর্ভে ৪ পুত্রের জন্ম হয়। কেমন? নূরজাহান বা বা ১৯ ১৮ বছর সামথিং, ১৯ বছরের দাম্পত্য জীবন শাহজাহানের সাথে।
বছরেরও কম এই দাম্পত্য জীবনে মোট ১৪ জন সন্তানের জন্ম দিয়েছে। তার মানে প্রতি ১.৫ বছরে ১.৫ বছরেরও কম সময় গড়ে ১ বছর ২-৩ মাসে একটা করে বাচ্চা হয়েছে। মানে এভরি মানে মানে তিনি ১৯ বছরের মধ্যে ১৪ টা বাচ্চা দিছে। মানে বেশিরভাগ সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন, বোঝাই যায়। আ এবং আ উম উম সর্বশেষ যখন ১৬৩১ সালে মারা যান নূরজাহান, তখনও তার ১৪ তম সন্তানকে জন্ম দিতে মারা গেছেন। আমরা জানি সেটা কন্যা সন্তান হয়েছিল। ১৪ তম সন্তান। ১ম সন্তানও কন্যা সন্তান জাহানারা, শেষ সন্তানও কন্যা সন্তান। এই ১৪ সন্তানের মধ্যে ৪ জন পুত্র আ জীবিত ছিল। এর ১ম আ আ পুত্র হচ্ছে দারা শিকো, আমরা দারা শিকো বলি। আসলে উচ্চারণটা দারা শুকো। দ্বারা সুকো মানে হলো সৌভাগ্য বা সফলতা এই জাতীয়। শিকো মানে আবার উল্টা। আ আ এই বা 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 মানে নেতিবাচক অর্থ আরকি। তো আমরা দারা শিকোই বেশি পরিচিত দেশে। বাংলা সিনেমায় একজন অভিনেতা ছিলেন দারা শিকো। আপনি দারা শিকো লিখেছেন খুব অনেক আ মুভিতে আছে দারা শিকো। তো এই যে শাহজাহান মমতাজ দম্পতির ৪ পুত্র, ১ম পুত্র হচ্ছে দারা শিকো, ২য় পুত্র হচ্ছে শাহ সুজা, আ ৩য় পুত্র হচ্ছে এই আওরঙ্গজেব এবং ৪র্থ পুত্র হচ্ছে মুরাদ। আমি খুব জোরে দ্রুত বলি কারণ ঘটনা যখন অবিরাম চোখ বন্ধ করে বলতে থাকি, তাড়াতাড়ি বলতে থাকি। গত ক্লাসে ২-১ জন আমাকে বলেছেন, পরে লিখেছেনও যে খুব জোরে হয়ে যাওয়ার কারণে লিখতে কষ্ট হয়। সেজন্য আমি ঠিক আলাপের মতো করে ধীরে, ধীরে বলব যেন আপনার লিখতে অসুবিধা না হয়। আপনি এই আলাপের মধ্য থেকেই লিখতে থাকেন। আ আ এই কি বলে শাহজাহান মমতাজ দম্পতির ৪ পুত্র, কন্যা আরো ছিল বেশ কয়েকজন। আ মারা গেছিল কয়েকজন, তারপরে জীবিতও ছিল। এবং সম্রাট শাহজাহান শেষের দিকে তো নূরজাহান মারা যাওয়ার পর দিশেহারা জীবন ছিল। এবং সেই সময় তাকে মানে সে তার কন্যার যত্নে ছিল আরকি। কন্যা জাহানারা তার মৃত্যু পর্যন্ত তার কাছে ছিল। ফলে ১ম সে সান্নিধ্য পেয়েছে তার স্ত্রী মমতাজের। মমতাজের মারা যাওয়ার পর সান্নিধ্য পেয়েছে হলো তার কন্যা জাহানারা। জাহানারা খুব মানে পিতাগত প্রাণ ছিল। আ বা বা সম্রাট শাহজাহান জাহানারাকে খুব পছন্দ করত। তার ১ম সন্তান এবং ১ম কন্যা। এবং যখন এই বা বা আওরঙ্গজেব শাহজাহানকে কিন্তু গে বন্দী করছিল, গ্রেফতার করেছিল এবং শেষ ১৯৫৮ সাল থেকে মারা গেছে আর শাহজাহান ১৯৬৬ সাল। শেষ ৮ বছর সে জেলখানায় কাটিয়েছে সম্রাট শাহজাহান। তাজমহলের নির্মাতা। শেষ ৮ বছর কাটিয়েছেন জেলখানায় এবং তখন তার জেলখানা মানে হচ্ছে পারিবারিক জেলখানা আরকি। বাসায় বন্দী ছিল এবং সেখানে আ কন্যা জাহানারা তার কাছে ছিল তখন আরকি। তার টেক কেয়ার করত কন্যা জাহানারা। তো এই যে অ্যা অ্যা উম উম শাহজাহান মমতাজ দম্পতির উম উম ৪ পুত্র আ উম দারা শিকো, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। এই ৪ পুত্রের মধ্যে সম্রাট শাহজাহানের বেশি প্রিয়তা ছিল বড় পুত্রের প্রতি, দারা শিকো। খুবই পছন্দ করত তাকে এবং সবসময় কাছে, কাছে রাখত। আওরঙ্গজেবকে তুলনামূলক কম। বাকি ৩ জনকেই কম। দারা শিকোর প্রতি তার তীব্র প্রিয়তা ছিল এবং আলমগীর আওরঙ্গজেব এটা পছন্দ করত না। আওরঙ্গজেবের পুরো নাম হচ্ছে আওরঙ্গজেব আলমগীর। পছন্দ করত না অন্য কারণে। সেটা হচ্ছে দারা শিকো সে ছোটবেলা থেকেই তুলনামূলক যোগ্যতর ছিল। সে তার নানাভাবে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার আগে একটু বলি যে দুজনেরই দারা শিকো এবং আ উম উম সম্রাট মানে আওরঙ্গজেবের শৈশবটা কিছুটা বেদনাবিধুর। কারণ তার বাবা শাহজাহান তার দাদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তার দাদা উম 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 এই জাহাঙ্গীর ক্ষমতায় ছিল ১৬০৬ সাল থেকে ১৬০৫ সাল থেকে ১৬২৭ সাল পর্যন্ত এই ২২ বছর। তো এই জাহাঙ্গীর উম উম আ তো আমরা আগে থেকেই জানি যে জাহাঙ্গীর মানুষ ভালো ছিল কিন্তু আ আ সুরাপান করত বেশি এবং মদ পান বেশি করত বলে বেশিরভাগ সময় ঘোরের মধ্যে থাকত। এবং তার মানে তার এই অ্যা আ আ উম অবস্থায় মূলত শাসন চালিয়েছে নূরজাহান। বলেছিলাম এর আগে এটা ডিটেইলস। তো এই অবস্থায় এই সম্রাট জাহাঙ্গীর একটা ব্লান্ডার করে ফেলে ১৬২২ সালে। সে ঘোষণা দেয় যে তার পরবর্তী শাসক হবে হচ্ছে তার উত্তরাধিকার হবে হলো
সরি, সম্রাট এই বলতেছি। হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীরই ঘোষণা দেয় যে তার উত্তরাধিকার হবে হচ্ছে এই এই এটা এই তার আরেক পুত্র শাহরিয়ার, সে হবে উত্তরাধিকার। আ শাহজাহান হবে না। সেজন্য শাহজাহান তার বাবার বিরুদ্ধে, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ১৬২৬ সালে। তো ১৬২৬ সালে যখন জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাহান বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন কিন্তু শাহজাহানের ২ পুত্র, এই যে সব পুত্রেরই জন্ম হয়েছে তখন, এই যে দারা শিকো এবং এর জন্ম হয়েছে। এই আওরঙ্গজেব দুজনেরই জন্ম হয়েছে। এবং ১৬২৬ সালে যখন এই বিদ্রোহ ঘোষণা করে এই শাহজাহান, জাহাঙ্গীর সেই বিদ্রোহটা সবল হস্তে দমন করে। এবং দমন করার পর পরবর্তীতে যেন আর শাহজাহান বিদ্রোহ না করতে পারে, এটা নিশ্চিত করার জন্য শাহজাহানের ২ পুত্র দারা শিকো এবং আ আওরঙ্গজেব ২ জনকেই জিম্মি রাখে হচ্ছে নূরজাহান বা জাহাঙ্গীর জিম্মি ছিল। সৎ মায়ের কাছে জিম্মি ছিল এই এটা এরা দুজন। কি দাদির কাছে জিম্মি ছিল। সরি, সৎ মা না তো, দাদির কাছে জিম্মি ছিল। এই সৎ দাদির কাছে জিম্মি ছিল আওরঙ্গজেব এবং সুজা। এই দারা শিকো। এবং একটু বলি যে উম 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 ফলে তারা শৈশবে বাবার সান্নিধ্য থেকে, শাহজাহানের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে বেশ কিছুদিন। এবং উম উম এই যদিও নূরজাহান তাদের প্রতি খারাপ আচরণ করে নাই, তাদের শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করেছে দারা শিকো এবং তার সৎ নাতি দারা শিকো এবং এই আওরঙ্গজেবের। ১৬২৭ সালে যখন এটা মারা যায়, জাহাঙ্গীর মারা যায়। তার কয়েক মাস পর ১৬২৮ সালে ক্ষমতায় আসে শাহজাহান, এবং শাহজাহান ক্ষমতায় আসার পর নূরজাহানের কাছ থেকে, লাহোর থেকে তার ২ সন্তান আওরঙ্গজেব এবং দারা শিকোকে উদ্ধার করে। উদ্ধার করার পর তার নিজের কাছে আগ্রাতে নিয়ে আসে। ছোটবেলা থেকেই আওরঙ্গজেব অন্যদের চেয়ে একটু আলাদা ছিল। ছোটবেলা থেকে কি এক অদ্ভুত কারণে রিলিজিয়ন এর প্রতি তীব্র প্রিয়তা ছিল এই আওরঙ্গজেবের, এবং সে কোরআনের হেফজ করা শুরু করে এবং মোটামুটি কৈশোরকাল ক্রান্ত হওয়ার আগেই আওরঙ্গজেব কোরআনের হেফজ করে ফেলে আরকি। এবং একই সাথে উম উম ওই সময়ে আমরা সবাই জানি যে আকবরের আমলের শেষের দিকে একজন মুজাদ্দিদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুজাদ্দিদ আল ফিসানি। এই মুজাদ্দিদ আল ফিসানির প্রভাব ছিল জাহাঙ্গীরের উপরে, শাহজাহানের উপরে, এবং তার যে চিন্তাধারা তা পরবর্তী ব্যক্তিদেরকেও ওই সময় গোটা মুঘল সাম্রাজ্যকেই ব্যাপকভাবে প্রভাবিত করে। এবং পরবর্তীতে তার লেখনী এবং চিন্তাধারা আওরঙ্গজেব ব্যাপকভাবে প্রভাবিত হয়। এবং সে খুব সিরিয়াসলি ধর্ম পালনের ব্যাপারে ছোটবেলা থেকেই আ আ খুব সোচ্চার থাকে জাহাঙ্গীর। এবং ধর্মের প্রতি তার প্যাশন ছিল। জোর করে আরোপিত না। সে হৃদয়ের মধ্যে এটা ধারণ করত। এবং একই সাথে মারাত্মক সাহসীও ছিল। একবার ওই তাদের বাড়িতে এই তার বাবা শাহজাহান যখন শাসক, তাদের বাড়িতে ২ টো পোষা হাতি বা মানে বাড়ির আঙ্গিনায়ই ২ টো হাতি থাকতো সবসময়। এবং ২ হাতির সাথে তারা ৪ ভাই খেলতেছিল। তেমন সময় একটা হাতি বেয়াড়া হয়ে যায় এবং তাদের দিকে, এই আওরঙ্গজেবের দিকে এগিয়ে আসে। অন্য ভাইরা তখন তাকে উদ্ধার করতে আসে না এবং সবাই মানে দূরে চলে যায়। আওরঙ্গজেব একাই মোকাবেলা করে। সে পালিয়ে না যায়, হাতির মুখোমুখি হয় এবং সে হাতির মাথার দিকে তীর নিক্ষেপ করে এবং পরবর্তীতে হাতি তার কাছে পরাজিত হয়। এই ঘটনা আ থেকে ঝুল বারান্দা থেকে, রাজপ্রাসাদের ঝুল বারান্দা থেকে শাহজাহান দেখে এবং সন্তানের এই সাহসে মুগ্ধ হয়ে তাকে ওই কৈশোরেই ১২, ১৩, ১৪ বছর বয়স, সেই সময় তাকে বাহাদুর উপাধি দেয়। তাতে বোঝা যায় সম্রাট মানে মানে যে পরে সম্রাট হয়েছিলেন আরকি, আওরঙ্গজেব ছোটবেলা থেকেই খুব সাহসী ছিলেন। কিন্তু তার একটা দুঃখ হইল যে সাহস বেশি, সততা বেশি, ধার্মিকতা বেশি, জ্ঞান বেশি। কিন্তু তার বাবা ভালোবাসে হচ্ছে বোকা-শোকা এই বড় এই দারা শিকোকে বেশি ভালোবাসে। এইটা জাহাঙ্গীর কে বলে, এটা আওরঙ্গজেব পছন্দ করত না ব্যাপারটা। এবং পরবর্তীতে সে যে তার বাবাকে বন্দী করেছিল ১৬৫৮ সালে, এর পিছনে প্রধান কারণ ছিল যে সেটা নিশ্চিত হয়েছিল তার বাবা তাকে ক্ষমতা দিবে না, ক্ষমতা দিবে হলো দারা শিকোকে। ফলে সে তার বাবাকে বন্দী করে ক্ষমতা দখল করে এবং সে তো তার অন্যান্য ভাইদেরকে হত্যা করেছিল। ফলে এই যে সম্রাট শাহজাহানও হত্যা করে ক্ষমতায় আসে তার ভাইদের, শুধু ভাইদের না, সম্রাট শাহজাহান ক্ষমতায় আসে তার ভাতিজাদেরও হত্যা করে। ভাইয়ের পুত্র যারা ছিল, সম্ভাব্য বংশধর যারা ছিল,
তাদের সবাইকে হত্যা করে শাহজাহান ক্ষমতায় আসে। এবং আওরঙ্গজেব ভাতিজাদেরকে মারে নাই, কিন্তু ভাইদেরকে হত্যা করে সে ক্ষমতায় আসে। আ উম 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 আ উম ১৬৫৮ সালে। ১৬৫৮ সাল থেকে ১৭০৭ এই দীর্ঘ সময় তিনি ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় এসে ১ম যে কাজটা করে সেটা হচ্ছে রাজ্যকে সংহত করার দিকে মনোযোগ দেয় তিনি। সম্রাট শাহজাহান একটু তার মা মারা যাওয়ার পরে যে এই আওরঙ্গজেবের মা মমতাজ মারা যাওয়ার পর ১৬৩১ সালে মারা গেছিল মমতাজ। আর সম্রাট শাহজাহান মারা গেছে ১৬৬৬ সালে। মমতাজ মারা যাওয়ার ৩৫ বছর পর। এই সময় বেশিরভাগ সময় সে মমতাজের প্রতি এক ধরনের তার ঘোর লাগা সময় কেটেছে। রাজ্য শাসন করেছেন বটে, কিন্তু তার মনটা মানে সবসময় এক ধরনের উদাস ছিল। এবং ৩০ বছরের শাসনকাল তার ১৬২৮ সাল থেকে ১৬৫৮ এই ৩০ বছর। এর মধ্যে সে ২২ বছর ধরে তাজমহলই বানিয়েছে। তাহলে বোঝা যায় যে সাম্রাজ্যের দিকে মনোযোগ শাহজাহানের কম ছিল। যদিও সে রাজ্য হারায় নাই, কিন্তু দুর্বল হয়ে গেছিল তার রাজ্য তুলনামূলক। এইটা একটা। আরেকটা হচ্ছে যে সম্রাট শাহজাহানের সময় যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে সম্পদ কমেছে। আকবরের সময়, জাহাঙ্গীরের সময় বা হুমায়ুনের সময় সম্পদ ছিল, আকবরের সময় এটা ব্যাপকভাবে বেড়েছে। জাহাঙ্গীরের সময়ও বেড়েছে। সম্রাট শাহজাহানের সময় সম্পদ কমেছে। এটার পিছনে কারণ হলো তার বড়, বড় প্রকল্প। সে বিপুল পরিমাণ সব প্রকল্প নিয়েছে। তাজমহল, লালকেল্লা, ব ব আ ব কি বলে যে খাস, আম, দরবারি খাস, দরবারে আম, জামা মসজিদ এরকম বিখ্যাত সব স্থাপনা বানাইতে গিয়ে সে রাজকোষ শূন্য করে ফেলছে। এবং সেই একেকটা স্থাপনার খরচ কি পরিমাণ। তাজমহলের খরচ কি পরিমাণ। এখনকার বিলিয়ন ডলারের সমান। তো এই যে বিপুল পরিমাণ স্থাপনার কারণে সম্রাট শাহজাহানের সময় রাজকোষ এর যে জৌলস মুঘল রাজকোষের সেটা ছিল না। আওরঙ্গজেব ক্ষমতায় এসে সে রাজকোষকে মজবুত করার দিকে মনোযোগ দেন। আবার একই সাথে প্রজাদের যেন খুব কষ্ট না হয়ে যায় সেদিকে মনোযোগ দেন। তাহলে কিভাবে এটা করেন? দুটো সমন্বয় করেন কিভাবে? সে রাজাদের খরচ কমায় দেন। সে যে সরকার শাসক গোষ্ঠীর খরচ কমায় দেন। ১ম যে কাজ করেন সেটা হচ্ছে নিজেদের খরচ কমায় দেন। অনেকেই সম্রাট আওরঙ্গজেবের খাবারের যে বর্ণনা দিছে সেটা অনেক মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত মানুষের চেয়েও আরকি কম খাবার। পোশাক সিম্পল পোশাক পরতেন। এবং রাজকোষ থেকে নিজে কোনো অর্থ গ্রহণ করতেন না। যেখানে জাহাঙ্গীর এবং শাহজাহান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে অপচয় হিসেবেই। হেরেম খরচ করেছে, স্থাপনা বানিয়েছে, আ জৌলসের জন্য খরচ করেছে। আওরঙ্গজেব পুরা উল্টা। সে রাষ্ট্রীয় খরচ কমায় ফেলছে। মানে রাজ্যের খরচ কমায় ফেলে অ্যা কি বলে মুঘল রাজকোষকে সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। একই সাথে প্রজাদের উপরে যেন না হয়, মানে কষ্ট না হয় এজন্য প্রজাদের করও কমিয়ে দিয়েছে। এবং প্রজাদের করার জন্য প্রজাদের আস্থা তৈরি করার জন্য ১ম এ সে ৮০ প্রকার কর বাতিল করে দেয় একসাথে। যে কর তার কাছে মনে হয়েছে যে অ্যা ই মানে সঙ্গত নয়। এরকম ৮০ ধরনের কর আওরঙ্গজেব ক্ষমতায় এসেই একবারে বাদ দিয়ে দিয়েছিল। এবং কতগুলি অদ্ভুত কর ছিল। যেমন বাহুদারি এক ধরনের কর ছিল আরকি, বাহুদরি কর। বাহুদরি কর মানে হচ্ছে এই ফেরি পারাপারের কর আরকি। বা রাজপথ যাওয়ার সময় রাস্তা ব্যবহার করলে তার জন্য কর দিতে হতো। এই সম্রাট আওরঙ্গজেব সেই বাহুদরি কর বাদ দিয়ে দেন। আচ্ছা, এছাড়া আরেক ধরনের কর ছিল কি পাথোদারি কর আরকি। পাথোদারি কর ছিল হচ্ছে যারা ব্যবসায়ী তাদের উপরে বিপুল পরিমাণ কর ছিল পাথোদারি কর। এবং সেটাও তিনি ব্যবসা যেন ঠিকমতো হয়, স্মুথলি হয় সেটাও পাথোদারি করও তিনি কমায় দেন। এবং একই সাথে কৃষকেরা যেন ঠিকঠাক করতে পারে এজন্য কৃষিতে ভর্তুকি দেওয়া, কৃষকদের খোঁজ খবর নেওয়া, কৃষকদের মানে সুবিধা করে দেওয়া। কৃষকদের যেন কোনো বিষয়ে কষ্ট না থাকে সে ব্যাপারে সে পদক্ষেপ নিয়েছে। এবং একই সাথে তিনি দেখেছেন যে এই আমলারা খুবই দুর্নীতিবাজ। আ সরকার যতই চেষ্টা করুক, মাঝখানে যে আপনারাও কয়েকদিন পরে আমলা হবেন এবং আপনাদের জন্য দেশ কিছু আগাবে, পিছাবে বেশিরভাগের জন্য। আমলারা ব্যাপক দুর্নীতিবাজ। এবং একই জায়গায় একই আমলা ৫ বছর, ১০ বছর, ২০ বছর থাকে। এটা খুব খারাপ। সেজন্য তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে আমলাদের বদলির ব্যবস্থা করেন। এক স্টেট থেকে আরেক স্টেট, এক সুবা থেকে আরেক সুবা। কেমন? কারণ উনি চিন্তা করে দেখেন যে একই সরকারি কর্মকর্তা একই জায়গায় দীর্ঘদিন থাকলে তার মধ্যে দুর্নীতি করার সুযোগ তৈরি হয় বেশি। কারণ সে সবাইকে চিনে ফেলে এবং একই সাথে
সে তার অধীনস্থদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে এবং মানুষকে এক্সপ্লয়েট করার সুযোগ তৈরি হয়। ফলে উপায় কি? উপায় হলো দুর্নীতি কমানোর একটা উপায় হলো আমলাদের সাইজ করার উপায় হলো তাদের বদলি করানো। এক এক এ এ এ ব বিভাগ থেকে আরেক বিভাগ, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ বদলি করা। ফলে এক সুবা থেকে আরেক সুবায় আমলাদের বদলি করার রেওয়াজ চালু করেন তিনি এবং দিস ইস দ্য ভেরি ফার্স্ট টাইম ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি যে আমলাদের বদলির রেওয়াজ চালু হয় আরকি। এবং সেটা এখনো বহাল আছে। আপনারা সরকারি চাকরি করবেন দেখবেন যে একজন সর্বোচ্চ ৩ বছর এক জায়গায় থাকতে পারতেছে। কেমন? কর্মকর্তা হন দেখবেন যে ৩ বছর থাকতে পারতেছে। ২.৫-৩ বছরের মধ্যেই তার বদলি হয়ে যাচ্ছে। খুব বেশি ব্যতিক্রম না থাকলে। কিছুদের বদলি খুব কম হয় যেমন শিক্ষকদের বদলি। খুবই কম হয় বা অনেকের হয়তো হয়ই না। বা ধরেন ডাক্তারদের কম বদলি হয়। কিন্তু যারা ক্ষমতার চর্চার সুযোগ আছে যেখানে বা দুর্নীতির সুযোগ আছে যেখানে বা ধরেন প্রভাব বিস্তার করার সুযোগ আছে যেখানে, সেইখানে তাদের পুলিশ আম ২.৫ বছর এক জায়গায় ২ বছর ২.৫ বছর বেশি থাকা খুব মুশকিল। আম উম আ আ বিচারকদের এক জায়গায় ২ বছর ২.৫ বছর ৩ বছরের বেশি থাকা নাই এরকম। বা ধরেন আ উম 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 প্রশাসন ডিসি একসাথে ৫ বছর ধরে একই জেলায় ডিসি আছে আপনি পাবেন না কোথাও। ২ বছর ২.৫ বছর বড় জোর ৩ বছর এর বেশি নাই আরকি। তো এই যে আমলাদের, এই যে ব্যুরোক্রেটদের আন্তঃজেলা এক জেলা থেকে আরেক জেলা বদলি, সেই বদলির সিস্টেমটাও ১ম এখন তো জেলা, তখন তো ছিল সুবা, আন্তঃসুবা আরকি। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে বদলির রেওয়াজ চালু করেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। কি সম্রাট আওরঙ্গজেব। ফলে এটা একটা ভালো পদক্ষেপ। এবং আমাদের দেশে এটা আছে কিন্তু মুশকিল হলো কর্মচারী লেভেলে কিন্তু এটা খুব কম। বদলি খুবই কম আছে। কর্মকর্তা লেভেলে বদলি আছে কিন্তু স্টাফ যারা পিয়ন, পেশকার বা ধরেন সেরেস্তাদার বা আ ধরেন কেরানি এই পর্যায়ে বদলি কম এবং এই পর্যায়ে বদলি কম হওয়ার কারণে এই এই পর্যায়ে দুর্নীতি বিপুল পরিমাণ আছে এদেশে। এদেশে যে দুর্নীতির কথা শোনেন বেশিরভাগই শুনবেন দেখবেন আসলে কর্মকর্তা পর্যায়ে সবাই নয়। অনেক সৎ কর্মকর্তার অধীনস্থ কর্মচারীরাও দুর্নীতিগ্রস্ত আছে। এটার অনেক কারণ থাকতে পারে। প্রধান কারণগুলির একটা হচ্ছে যে তারা স্থবির থাকে। একসাথে একই জেলায় একই জায়গায় ২০ বছর ধরে চাকরি করে। এটা তাদের সহজ সুযোগ তৈরি করে দেয়। ওই জায়গায় নিজের দুর্নীতির ক্ষেত্র তৈরি করে ফেলার। ফলে বদলি কর্মচারী পর্যায়ে বদলি হওয়া উচিত এবং আমি যতদূর জানি এরকম একটা উদ্যোগ এখন সক্রিয় বিবেচনাধীন আছে যে এই পিয়ন পোস্টেও বা কেরানি পোস্টেও বা আ প পেশকার পোস্টেও বদলি হবে আরকি। তাইলে উম 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 এইটা দুর্নীতি কমার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে আরকি। তো এই যে উপমহাদেশে ১ম এই জিনিসটা চালু করে আওরঙ্গজেব। আমি জানি এটা আপনারা জানতেন কিনা? আওরঙ্গজেব চালু করে এবং পরবর্তীতে এটা অন্যরাও বহাল রেখেছে অন্য শাসকদের সময়ও। আওরঙ্গজেব কতগুলি সে নিজে যেহেতু ধার্মিক মানুষ ছিলেন আ উম 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 এবং সেই ধার্মিকতাটা খুব মানে উম উম কঠোরই বলা যেতে পারে। মানে কট্টর ধার্মিক ছিলেন। তার উম উম দাদা, বাবা, তারপরে দাদার দাদা এদের চেয়ে একেবারে আলাদা। এবং এটা যেমন কিছু অনেক সুবিধা দিয়েছিল আবার কিছু ক্ষেত্রে আ উম উম জনগণের উপরে উম উম আ হঠাৎ করে এটা এক ধরনের চাপও তৈরি করেছিল। যেমন উনি ১ম যে আকবরের দিন ইলাহি বাদ এটা তার বাবা জাহাঙ্গীরও কি বলে মুজাদ্দিদ আল ফিসানির প্রভাবিত হয়ে এটা বাদ দিয়েছিলেন তবুও তার রেশটা ছিল। আ আ আওরঙ্গজেব একদম কঠোরভাবে বলেন যে, "নো এই হবে না।" কি বলে? এই আ দ্বীন ইলাহি থাকবে না। ১ম ২ নাম্বার হচ্ছে মদ, পান এবং উৎপাদন নিষিদ্ধ। জুয়া খেলা নিষিদ্ধ। তার দাদা জাহাঙ্গীরও মদ নিষিদ্ধ করেছিল কিন্তু নিজে মদ খেতেন। আওরঙ্গজেব মদ খেতেন না। এরপরে আবার কতগুলি নেতিবাচক সিদ্ধান্ত নেয়। যেমন নওরোজ, নববর্ষের অনুষ্ঠান যেটা সেখানে যে বা বা হয় নওরোজ অনুষ্ঠান বাতিল। আ এবং এই যে আমরা বা বা এতে কি বলে উম উম আ বা বাদশা নামদার পড়ার সময় দেখি যে আ এই হুমায়ুন এই এতে আ প্রতি সপ্তাহে ১ দিন বারান্দায় এসে কি ঝরোকা দর্শন দিচ্ছেন আরকি। তাই না? প্রজারা তার মুখটা দেখবে। দেখবে যে হ্যাঁ, আমাদের আ এ বাদশা বেঁচে আছে কিনা বা দর্শন দিবে এটা শুভ অশুভর ব্যাপার-স্যাপার আছে। এটা সবাই করত। এটা আকবরও করত এবং উম উম জাহাঙ্গীর, শাহজাহানও করত ঝরোকা দর্শন দিত। এটা আওরঙ্গজেব বাতিল করে দেয়। সে এমনি প্রজাদের কাছে যাওয়ার পক্ষে ছিল। কিন্তু উপর থেকে জানালায় মুখ বের করে আমি ভালো আছি। এটা আমাকে দেখে তোমার এটা শুভ লক্ষণ। এইসবের ব্যাপারে তার আস্থা ছিল না। এটাতে তিনি ঝরোকা দর্শন বাদ দিয়ে দেন।
উনি এক ধরনের পদ তৈরি করেন। জনগণ তাদের নৈতিক জীবন কেমন, ঘুষ সুদ খাচ্ছে কিনা, মদ পান করছে কিনা, তাদের নৈতিক জীবনটা কিরকম, জুয়া আছে কিনা, এগুলি দেখবার জন্য, তদারক করবার জন্য এক ধরনের পদ চালু করে দেন। এটার নাম ছিল মুহতাসিব। ওই পদের নামই হচ্ছে মুহতাসিব। মুহতাসিব পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা খুবই সৎ মানুষ, খুবই ভালো মানুষ এবং তাদের এখন অনেকটা ন্যায়পালের মতো বা মানে আচরণের দিক থেকে তাই। সারা দেশে তারা দেখবে যে একজন দুর্নীতি হচ্ছে কিনা, আ মানুষের সততা আছে কিনা, তাদের মধ্যে কোনো এই জুয়া খেলা, মদ্যপান এগুলির ব্যাপার আছে কিনা, সমাজে অপরাধ প্রবণতা কিরকম, অপরাধীরা কেন অপরাধ করে, তাদের সেখান থেকে নিবৃত্ত রাখার উপায় কি? এই বিষয়গুলি দেখবার জন্য সে একটা একদম স্বতন্ত্র একটা ক্যাডারই তৈরি করেছিল আরকি। মুহতাসিব ক্যাডার আরকি। মানে ক্যাডার মানে এখনকার ভাষায় বলতেছি। এই মুহতাসিবের কাজই ছিল মানুষের ইকে সৎ জীবনযাপনকে নিশ্চিত করা এবং কেন হচ্ছে না সেটাকে খেয়াল করা আরকি। এরপরে আমরা জানি যে এর মধ্যে এই যে এই উম উম আ কি বলে শিয়াদের মধ্যে এক ধরনের এই যে মহররমের তাজিয়া মিছিলের ব্যাপার আছে। হাই হোসেন, হই হোসেন বলে পিঠ চাপড়ানো এবং এই যে রক্তাক্ত করে ফেলা এরকম একটা ঘটনা ঘটে, তাই না? পহেলা মহররমে আমরা বা ১০ই মহররমে মনে হয় আমরা এটা দেখি। শিয়াদের তাজিয়া মিছিল। এবং সেখানে অনেক বাড়াবাড়ির ব্যাপার আছে। মিছিল করতে, করতে রক্তাক্ত হয়ে যায়। নিজের গাটা নিজেরা কেটে ফেলে এবং মনে করে যে এটা ধার্মিকতা। উনি উম মুহররমের তাজিয়া মিছিলের এই বাড়াবাড়ি একদম নিষিদ্ধ করে দেন যে এটা করা যাবে না। এরপরে আ আ সনাতন ধর্ম অনুসারীদের মধ্যে সতীদাহ প্রথা ছিল। এটা উনি একদম আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেন। যদিও বাস্তবায়ন করতে পুরোপুরি পারেনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলেন তিনি। আ এর আগেও আমরা জানি হুমায়ুনের সময়ও কিছু চেষ্টা করা হয়েছিল, আকবরের সময় চেষ্টা হয়েছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এই প্রচেষ্টা আ ধর্ম বিরোধী বলে আ প্রচার করায় এবং তার এই উদ্যোগটা সে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ থেকে করছেন বলে প্রচার করার কারণে এটা বাস্তবায়ন করা যায়নি এবং এটা তাকে অজনপ্রিয় করেছিল। পরবর্তীতে আমরা জানি এটা খুব কড়াভাবে বাস্তবায়ন করেছিলেন লর্ড বেন্টিং এর সময়, সেটা অনেক পরে। আইন করে ব্রিটিশ সরকার এটার বিরুদ্ধে আইনও করেছিল। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই আওরঙ্গজেবও সতীদাহ প্রথা বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি উম আ উম ওই সময়ে নারীদের এই যে মাজার জিয়ারতের এক ধরনের সন্তান হচ্ছে না, তাহলে মাজারে যাও। বা এই যে মাজারের কাছে গেলে অ্যা স ই হবে আ প্রতিকার পাওয়া যাবে। এখনো যেটা আছে। আমাদের এখানেও আছে, ভারতীয় উপমহাদেশে এটা ব্যাপকভাবে আছে। যে মাজারে গেলে ই প প এই ইচ্ছা পূরণ হবে। মাজারে গেলে এই পীরের দরগায় গিয়ে মোনাজাত করলে পীর সৌভাগ্য এনে দিবে। এরকম একটা ধারণা উপমহাদেশে আছে। এবং আকবর নিজে গিয়েছেন পীরের দরবারে, তাই না? আমরা সেটা সবাই জানি। আকবর নিজেও পীরের দরবারে গিয়েছিলেন পুত্র সন্তানের কামনায়। তো এটা ইসলামী শরিয়া অনুযায়ী এটা নয়, সিদ্ধ নয়। অলমাইটির কাছে ঘরে বসেই চাওয়া যাবে। মাজারে গিয়ে ইসলামের যে ধারণা সেখানে যে মানে পীররা দোয়া করবে, মৃত পীর তিনি দোয়া করলে বা তার ওখানে গিয়ে দোয়া করলে আ সন্তান হবে বা তার ওখানে গিয়ে দোয়া করলে ধনী হয়ে যাবে, বিপদ থেকে মুক্ত হবে। এই ধারণা উম ইসলামের বেশিরভাগ স্কলার এটার সাথে একমত না এবং আম আম এটা কি বলে? এই আওরঙ্গজেব এটা নিষিদ্ধ করেন যে, মাজারের যা পূজা করা বা মাজারে গিয়ে মানত করা, মাজারে গিয়ে চাওয়া যাবে না। মসজিদ বানায় দিতেছে, মসজিদে চাও, মাজারে চাওয়া যাবে না। উনি আরেকটা যেটা সেটা হচ্ছে যে কেউ বলেছেন যে উনি সংগীতের ব্যাপারে কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন। যদিও পরবর্তীতে অনেক স্কলাররা এটার সাথে দ্বিমত করেছে। এর মধ্যে পশ্চিমা স্কলাররাও আছে যে না, সংগীতের ব্যাপারে উনি আ আ বা নাই। কেউ বলছেন যে যেমন বাংলাদেশে একজন আছেন এই দিলীপ কুমার সাহা আ এবং মোল্লা আমির হোসেন একটা বই লিখেছেন উপমহাদেশের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস। তো দিলীপ কুমার সাহা এবং মোল্লা আমির হোসেন ওনারা দুজন যৌথভাবে লিখেছেন। সেখানে তারা বলেছেন যে আওরঙ্গজেব সংগীত নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি অনেক চেক করে দেখলাম ওয়েস্টার্ন যারা ব ব আওরঙ্গজেবকে নিয়ে যারা লিখছে তাদের বেশিরভাগ স্কলার এই কথার সাথে দ্বিমত করেছেন। আমি একজনের নাম বলি, ক্যাথরিন ব্রাউন নামক এক ব্রিটিশ আ আ গবেষক এবং হিস্টোরিয়ান ক্যাথরিন ব্রাউন। উনি বলছেন যে এই অভিযোগ একেবারে পুরোপুরি অসত্য। সংগীতের উপরে আওরঙ্গজেবের
বাড়াবাড়ি রকমের কোনো নিষেধাজ্ঞা বা হস্তক্ষেপ ছিল না। আচ্ছা, যদিও মোল্লা আমির হোসেন এবং দিলীপ কুমার সাহার বইয়ে বলেছে যে না, সঙ্গীত তিনি নিষিদ্ধ করেছিলেন। তার মানে এটা নিয়ে ডিবেট আছে দুই পক্ষেরই। উনি সম্রাট জাহাঙ্গীর আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটা করেন সেটা হলো হারেম তুলে দেন। মুঘলদের হারেম ছিল। এই হারেম সম্পর্কে অনেক বই-পুঁথি লেখা হয়েছে। আপনারা হারেমের খোঁজ খবর আ উম 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 নিতে পারেন। সব মুঘলের, শুধু মুঘলদের বলতেছি কেন? অন্য ধর্মাবলম্বীদেরও যারা রাজা ছিলেন তাদের এক ধরনের এরকম কেপ্ট বা এক ধরনের এরকম আ জায়গা যেখানে তারা বিপুল পরিমাণ তারা নারী রাখতেন আরকি। আমরা বলছি যে সম্রাট আকবর এত মহৎ শাসক ছিলেন, তার স্ত্রী যোধাবাইয়ের সাথে তার কি প্রেম, এটা নিয়ে আমরা সিনেমা দেখি, তাই না? আ আ আ উম আ আ উম বিখ্যাত সিনেমা 'যোধা আকবর'। কিন্তু তারপরেও সম্রাট আকবরের ৩,০০০ এর মধ্যে তার হেরেমে নারী ছিল। এবং আ উম আ যোধাকে বিয়ে করার পরও একাধিক রাজপুত নারীকে তিনি বিয়ে করেছেন। কিন্তু এবং এই যে সম্রাট শাহজাহানের এত যে তার বউ মমতাজের প্রতি প্রিয়তা। বউ মারা গেছে এইজন্য সে তাজমহল বানাচ্ছে ২২,০০০ ২০,০০০ মানুষকে দিয়ে ২২ বছর ধরে। ঠিক সেই সময়ও তার হেরেমে বহুত নারী ছিল। এবং ইতিহাসবিদরা দেখেছে যে হ্যাঁ, মমতাজ মারা যাওয়ার পরে তো বটেই। জীবিত থাকা অবস্থাতেও তার বহু নারীর সাথে শারীরিক সম্পর্ক ছিল। মানে তার একাধিক স্ত্রী ছিল, এছাড়াও তার হেরেমে নারী ছিল। যদিও তখন মমতাজের সাথে তার বিপুল প্রেম তখন চলতেছে। মুঘল সম্রাটদের মধ্যে ১ম হচ্ছে আওরঙ্গজেব, যে হেরেম তুলে দেয়। তার সময় হেরেম ছিল না। এবং সে হেরেম তুলে এবং সমস্ত নারীকে আজাদ করে দেয় এবং একটা সময়ে মুঘল শাসকদের খুশি করবার জন্য বা তাদের নির্দেশে অ্যা উম আ উম আ উ আ পুরো রাজ্য থেকে নারীদেরকে নিয়ে আসা হইতো, অথবা আ উম উম আ এটা নিয়ে আমরা এতেও দেখি, আমরা হুমায়ূন আহমেদের 'বাদশাহ নামদারেও' দেখি যে শুধু মুঘল আমিরেরা না, সরি, মুঘল শাসকেরা না, তাদের আমিরেরাও হেরেম পুষতো। তাদের নিজেদের হেরেম থাকতো। এবং সেই হেরেমে অ্যা ব্যা অ্যা কন্যা না দেওয়ার অপরাধে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা 'বাদশাহ নামদারের' মধ্যে দেখি এবং তাকে গাধার আ উম আস্ত মানে জীবন্ত গাধাকে জবাই করে সেই গাধার চামড়া ছিলে তার ভিতরে ঢুকিয়ে তাকে করে দেওয়া হয়। কি বলে তার সেই চামড়াটা সেলাই করে তাকে পুরো শহর ঘুরানো হয় এবং তারপরে সে আ জীবিত ছিল কিন্তু পরবর্তীতে মারা যায় আরকি সে। অপরাধ ছিল যে তার কন্যাকে হেরেমে পাঠায় নাই। কি পরিমাণ নির্মমতা! কেমন? এই হেরেম কথাটা এসছে কি থেকে? হেরেম কথাটা এসছে হারাম থেকে। হারাম থেকে হচ্ছে হেরেম। হেরেম মানে হচ্ছে যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। সবাই প্রবেশ করতে পারবে না। কেমন? ইসলামের ক্ষেত্রে ১৪ ধরনের মানুষ আছে যাদের পুরুষ আছে। ছেলে, ছেলের ছেলের ছেলে যত নিম্ন পুরুষ আছে। এরকম ১৪ ধরনের আছে যাদের সাথে বিয়ে বৈধ নয়। তাই না? কি বলে? এদেরকে মাহরাম বলে আরকি। এই মাহরামরা বাদে অন্য কেউ হেরেমে প্রবেশ করতে পারত না। বিশেষ করে মুঘল শাসক বাদশারা ছাড়া অন্যরা কেউ প্রবেশ করতে পারত না। বড়জোর মাহরামরা যেতে পারত আরকি। তো এইজন্য যেহেতু অন্য কেউ যেতে পারত না, সেইজন্য এটা হারাম। হারাম থেকে শব্দটা এসছে হেরেম। হেরেমের আরেকটা নাম জেনানা ছিল ওখানে। জেনানা এবং মুঘল হেরেমদের নিয়ে আপনি দেখবেন কবি সাজ্জাদ কাদিরের একটা বই আছে। মুঘল হেরেম। তো আ উম উম এই হেরেমের আ বিপুল পরিমাণ নারীরা নিপীড়িতই হইতো বলা যায়। তাই না? ৩,০০০ বা বা ২,০০০ বা ৫০০ নারীকে একজন পুরুষ মেইনটেইন করতে পারার কথা না খুব স্বাভাবিকভাবে। কিন্তু তারপরে তাদের মাসের পর মাস, বছরের পর বছর সম্রাটের অপেক্ষায় থাকতে হতো। অথবা অপেক্ষায় বা ইচ্ছে মানে অন্য কিছু তাদের সুযোগই ছিল না। তাদের স্বাধীনতার সুযোগই ছিল না। এবং তাদের কাটাইতে হইতো তাদের একটা বন্দি জীবন বলতে গেলে। এবং একই সাথে তাদের বাজারও বাইরে যেতে পারত না, বাজার ঘাটে। তাদের ওই হেরেমের মধ্যেই একটা বাজার বসতো। যে বাজারকে বলা হয়তো মিনা বাজার। আপনারা শুনেছেন, এখন মিনা বাজারের নাম শোনা যায়। তো ওই হেরেমের মধ্যেই সেই বাজারটা বসতো এবং সেখানে শুধু সম্রাটের যাওয়ার অনুমতি ছিল। আর নারীরা বাজার করতে পারত। আওরঙ্গজেব এসে যে কাজটা করেন সেটা হচ্ছে হেরেম তুলে দেয়। আওরঙ্গজেব নিজের আ উম 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 এই জাতীয় ব্যাপার থেকে নিজেও মুক্ত ছিলেন। এবং শুধু আ উম আ আ মুঘল এতে রাজপ্রাসাদে আরেক ধরনের মানুষকে রাখা হইতো। পুরুষ মানুষ তাদেরকে খোজা বলা হইতো। খোজা মানে হচ্ছে যাদের পুরুষত্বকে নষ্ট করে দেওয়া হয়েছে। কেমন? বিশেষ প্রক্রিয়ায়। তো তাদেরকে খোজা বলা হইতো। এইজন্য রাখা হইতো যেন তাদের মুঘল কোন নারীর প্রতি তাদের খারাপ দৃষ্টিতে না দেখবার দেখবার সুযোগ তাদের না থাকে। খোজা করা হইতো। তো যেহেতু হেরেমি ছিল না,
আওরঙ্গজেবের সময় হেরিম তুলে দেয়, ফলে তিনি এই যে পুরুষদেরকে বন্ধাকরণ আর কি খোঁজাকরণ সেই পদ্ধতিও তিনি, এটা একটা বর্বর পদ্ধতি। সম্রাট আকবরকে বলে কি আকবর দ্য গ্রেট, কিন্তু সে হাজার হাজার শত শত মানুষকে খোঁজা করেছে, তাই না? হুমায়ুনকে আমরা কত মহৎ সম্রাট দেখি বাচ্চা নামদারে, তাই না? কত দরদি মানুষ, কবিতা লেখে, আবার বউয়ের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করে শোনায় জ্যোৎস্না আলোকিত রাতে। কিন্তু সে মানুষকে শাস্তি দেয় হচ্ছে লাল পোশাক যেদিন পরে সেদিন সে শাস্তি দেওয়ার জন্য উন্মুখ হয়ে যায়, মানে পাইকারি দরে খুন করতে থাকে। তাহলে এই অবিবেচক সুলভ আচরণ, যে যা ইচ্ছা তাই করতে পারি। সেই দিক থেকে চিন্তা করলে আওরঙ্গজেবকে দেখা যায় যে আকাশ আর পাতাল তফাৎ। ৬ জন যে মুঘল বাদশা, তার মধ্যে আওরঙ্গজেব হলো ষষ্ঠ। তার আগের ৫ জনের ব্যক্তিগত জীবন আর আওরঙ্গজেবের ব্যক্তিগত জীবন আকাশ আর পাতাল পার্থক্য ছিল। যেকোনোভাবে যেন কোনো নির্মম সিদ্ধান্ত না হয়ে যায় সে ব্যাপারে আওরঙ্গজেব সতর্ক মানুষ ছিলেন। এক, হেরেম ছিল না, খোঁজা করার পদ্ধতি ছিল না। তারপরে হচ্ছে এই কি বলে এই এই কোন ব্যক্তি যেন অবিচারের সুযোগ শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থেকেছেন। নিজে কোষাগার থেকে যেন বাড়তি কোনো অর্থ সম্পদ না নিয়ে ফেলেন, সেজন্য একদম নেওয়া বন্ধই করে দিয়েছিলেন। নিজের বেতনটা পর্যন্ত নিতেন না। মুঘল সাম্রাজ্য থেকে সে শাসন করতেন, ৫০ বছর শাসন করেছে, বেতন নেওয়া বন্ধ করে দেয়। পরে তার দিনকাল কাটছে হইলো নিজে ব্যক্তিগত পরিশ্রম করে, টুপি সেলাই করতো, সেলাইয়ের কাজ করতো, সেই সেলাইয়ের কাজ মুঘল সম্রাট সে, এবং তার সময়ে সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে। কোন পর্যন্ত বলতেছি, সেই সময় তিনি নিচ্ছেন না, কি বলে বেতন নিচ্ছেন না, এবং তিনি জীবিকা নির্বাহ করতেছেন হচ্ছে টুপি সেলাই করে বা কোরআন লিখে। লিখে সেটা বাজারে বিক্রি করে যে অর্থ সম্পদ হইতেছে সেটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেছেন। তো ফলে তার ব্যাপারে যে সমালোচনাগুলি আছে সেই সমালোচনাগুলি আমরা পরীক্ষা করে দেখব ঠিক কিনা। কিন্তু একই সাথে বোঝা যায় মুঘল শাসকদের মধ্যে তিনি নৈতিক এবং সততার জীবনের দিক থেকে শ্রেয়তর ছিলেন। এখন তার ব্যাপারে যে সমালোচনাগুলি আছে সেগুলি বলবো। তার আগে বলি রাজ্য শাসনের ক্ষেত্রে তিনি মুঘলদের মধ্যে সবচেয়ে বেশি সার্থক ছিলেন। সবচেয়ে বেশি রাজ্য বিস্তার করেছিল আকবর, এবং আওরঙ্গজেব তার চেয়েও বেশি। আওরঙ্গজেবের রাজ্য ছিল, আমি একটু ইয়াতে দেখাই, গুগল ম্যাপে দেখাই। আওরঙ্গজেবের রাজ্য ছিল এই যে এইখান থেকে শুরু করে বাংলা হয়ে এই কাবুল পর্যন্ত, এই কাশ্মীরে এইখান থেকে শুরু করে এই দক্ষিণাত্য পর্যন্ত পুরোটা। আকবর নিজেও এতখানি দখল করতে পারে নাই। আকবর ওই কি বলে বাংলাটাতেও আসছে গেছে টাইপের, পুরোপুরি ১২ ভূঁইয়া সে নিয়ন্ত্রণ করতে পারে নাই পুরোপুরি। আওরঙ্গজেবের সময় বাংলা পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল, আওরঙ্গজেবের পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। ফলে মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল আওরঙ্গজেবের। তিনি একাধারে এদিকে কাবুল কান্দাহার জয় করেছেন, এদিকে সিন্ধু পাঞ্জাব জয় করেছেন, এদিকে দিল্লি তো শাসন ক্ষমতা ছিল, বিহার জয় করেছেন, বাংলা জয় করেছেন, এবং তিনি আরাকানও জয় করার অবস্থায় চলে গেছিলেন। আরাকান মানে আজকের মায়ানমার যেটা, এবং দক্ষিণ দিকে একদম দাক্ষিণাত্য পর্যন্ত পুরোটা তার শাসনের অধীনে ছিল আওরঙ্গজেবের। তাহলে শাসক হিসেবে সবচেয়ে মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল আওরঙ্গজেবের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হইলো তার সময়ে যে পরিমাণ মানে ট্যাক্স আদায় হইতো, আওরঙ্গজেবের সময় যে পরিমাণ ট্যাক্স আদায় হইতো, এই সংখ্যাটা ছিল ওই সময়ে ফরাসি সাম্রাজ্যের যে পরিমাণ ট্যাক্স আদায় হতো তার চেয়ে 10 গুণ বেশি। আওরঙ্গজেবের সময় যে পুরো সাম্রাজ্য থেকে যে পরিমাণ ট্যাক্স আদায় হইতো, সেই আদায়কৃত ট্যাক্সের পরিমাণ ওই সময়ে ফরাসি মানে ফ্রান্স এবং তার অধীনস্থ ভূখণ্ড যত ছিল সেগুলির যে ট্যাক্স আদায় হতো তার চেয়ে 10 গুণ বেশি। যে ফ্রান্স এখন সারা পৃথিবীর সেরা 7টা ধনীর একটা, এবং জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য একটা যে ফ্রান্স, সেই ফ্রান্সের ওই সময়ের যে বার্ষিক উপার্জন ছিল ভারতের শাসনকর্তার বার্ষিক উপার্জন ছিল তার চেয়ে 10 গুণ বেশি। এবং ওই সময়ে সারা পৃথিবীর মোট সবগুলি দেশ মিলে যে জিডিপি ছিল, ভারতের একাই সেই জিডিপির 4 ভাগের 1 ভাগ ছিল। সারা পৃথিবীর মোট জিডিপির 4 ভাগের 1 ভাগ ছিল ভারতের আওরঙ্গজেবের সময়। এই জন্য আওরঙ্গজেবকে নিয়ে পড়তে বলি, মুঘল শাসকদের মধ্যে
সবচেয়ে বেশি সফল শাসক হচ্ছে আওরঙ্গজেব। কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো মানে আকবর এর কি বলে কে নিয়ে অনেক আলোচনা, হুমায়ুনকে নিয়ে আলোচনা হলো তার বৈচিত্র্যের কারণে, বই লেখা হয়েছে যদিও শাসক ছিল মাত্র ১০-১২ বছর। শাহজাহানকে আলোচনা হয় হলো তাজমহল বানানোর জন্য, যে দেশটাকে ফকির বানায় নিজে বানাইছে তাজমহল। যদিও তাজমহল দেখতে ভাল লাগছে, কিন্তু বা এতদিন ধরে জাগরুক আছে, ঠিক আছে, কিন্তু দেশটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহজাহান যখন তাজমহল বানাইছে, আমি নানা অ্যাঙ্গেলে বুঝবার চেষ্টা করছি যে ওই সময় মানে শাসকদের সার্বিক আচরণ কি ছিল। খোঁজ নিলে দেখা যাবে ওই সময় দাক্ষিণাত্যে মানে এখনকার ধরেন যেটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, দাক্ষিণাত্য, সেই সময় সেখানে দুর্ভিক্ষ চলতেছিল যখন শাহজাহান তাজমহল বানায়। বিপুল পরিমাণ মানুষ না খেয়েছিল বা না খেয়ে মারাও গেছে যে সময়টাতে, ঠিক সেই সময় শাহজাহান তাজমহল বানিয়েছে। সেই শাহজাহানকে নিয়েও এদেশে অমর কাব্যগাথা আছে, সেই উপন্যাস আছে, সেই শাহজাহানকে নিয়ে বিপুল হইচই আছে, তার প্রেমের কাহিনীর বর্ণনা আছে। কিন্তু আওরঙ্গজেব যে নিজে কম খেয়ে থেকেছে বা আভিজাত্য ছিল না, দেশটাকে শক্তিশালী করেছে, জনগণের যেন সুশাসন নিশ্চিত হয় সেটা খেয়াল করেছে, সেই আওরঙ্গজেবকে নিয়ে আমরা উল্লেখযোগ্য কোনো আলোচনা দেখি না। ফলে মনে করি যে আওরঙ্গজেবকে নিয়ে লেখালেখির প্রয়োজন আছে, তাকে জানবার প্রয়োজন আছে। তাহলে তার সময় এই কথাটা একটু বলি। তার সময়ে, আওরঙ্গজেবের সময়ে, এটা মনে রাখেন, পৃথিবীর মোট জিডিপির 4/1 ছিল ভারতের জিডিপি। এবং এই কথাটা শুধু ইতিহাসের বই পড়ে বলছি না, আমি বারে বলি যে শশী থারুরের অক্সফোর্ড ইউনিয়নের বক্তব্যটা দেখেন। ভারতের কংগ্রেস পার্টির কর্ণাটকের বা কেরালার এমপি হচ্ছেন শশী থারুর, দক্ষিণ অঞ্চলের কর্ণাটক বা কেরালার 2 প্রদেশের যে কোনো একটা হবে শশী থারুর। খুবই খ্যাতিমান পার্লামেন্টারিয়ান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিকার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান পলিটিক্স, এবং খুব ভালো ইংরেজি বলেন, ভারতীয় কিন্তু মানে সাম এক্সটেন্টে ব্রিটিশদের চেয়ে ভালো ইংরেজি বলেন, শুধু উচ্চারণে না। একটা কথা শিল্পিত হয় যদি কথার মধ্যে রসবোধ থাকে, একটা কথা অসাধারণ হয়ে ওঠে যদি সেই কথার মধ্যে উইট থাকে। উইট মানে হচ্ছে একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ করার বা আনন্দ দেবার ক্ষমতা। একটা কথা মানে গভীর হয় যদি সেই কথার মধ্যে দার্শনিক বোধ থাকে, এবং একটা কথা শিল্পিত হয় যদি সেটা ইডিওমেটিক হয়। ইডিওমেটিক হচ্ছে যার মধ্যে এটা মানে প্রবাদ প্রবচন ওই কথার মধ্যে নিহিত থাকে, যে কথাগুলির মধ্যে। তো শশী থারুর উচ্চারণ তো চমৎকারই, একই সাথে তার কথা আর্টিস্টিক, ইডিওমেটিক। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট হয়েছিল ব্রিটিশ শাসন ভারতীয় উপমহাদেশকে কি দিয়েছে সেটার উপরে, এবং সেখানে ব্রিটিশ স্কলাররা এটার পক্ষে বলেছে যে ব্রিটিশ শাসন ওয়াজ গুড, আর ব্রিটিশ শাসন আসলে অ্যাকচুয়ালি কি করেছে তা উপস্থাপন করেছে কয়েকজন বক্তা, তাদের মধ্যে শশী থারুর হচ্ছে সবচেয়ে ভালো বলেছেন। আমি এই বক্তব্যটার কথা রিপিটেডলি বারে বলেছি, অনেকেই দেখেছেন, আমাকে জানিয়েছে। যারা এখনো দেখেন নাই তাদের বলি আজকেই রাতেই দেখবেন শশী থারুর ইন অক্সফোর্ড ইউনিয়ন, এটা লিখেছে। শশী SH এ, শাহ SHI, শশী থারুর TH এ, থা RRR, শশী থারুর ইন অক্সফোর্ড ইউনিয়ন লিখে সার্চ দিন, 15 মিনিটের বক্তব্য, কিন্তু মজা করে বলা আর কি। একটু ধীরে ধীরে শুনবেন বা কয়েকবার শুনবেন, বোঝা যাবে। ইংরেজিতে বলেছেন তিনি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। এবং ওইটা বলবার পরই, তার ওই বক্তব্যটা দেওয়ার পরই বিপুল পরিমাণ এটা দর্শকপ্রিয়তা পায়, এটা মিলিয়ন মিলিয়ন দর্শকদের দেখে, এবং তারপরে তিনি এইটার উপরে আরো আগ্রহী হন। ওই ওই বিতর্কে অংশগ্রহণ করবার পরই ব্রিটিশ শাসন আসলে ভারত উপমহাদেশের জন্য কি করেছিল তা নিয়ে তিনি অধিকতর আগ্রহী হয়ে যান, এবং এটা নিয়ে অনেক গভীর পড়তে থাকেন, এবং পরবর্তীতে প্রায় 500-600 পৃষ্ঠার একটা বই লিখেছেন আর কি, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেটার উপর বই লিখেছেন। আমার সংগ্রহেও আছে বইটা। এবং এইটার উপরে তিনি ইংল্যান্ডে একটা বক্তব্য দিয়েছেন। ওই আপনি যদি শশী থারুর ইন অক্সফোর্ড ইউনিয়ন দেন, ওইটার মধ্যেই দেখবেন যে ইউটিউব আপনাকে আরো অনেকগুলি বক্তব্যের সাজেশন দিচ্ছে শশী থারুরের। সেইখানে দেখবেন, বা শশী থারুর ইন ব্রিটেন বা ইউকে লিখে সার্চ দেন, দেখবেন যে সেখানে 1 ঘন্টার কিছু বেশি সময়ের একটা বক্তব্য আছে, বিশাল হল রুমে শশী থারুর বলছে তার বইটার উপরে ব্রিটিশদের শাসন আসলে উপমহাদেশকে কি দিয়েছিল।
আমার আশঙ্কা যে একবার শুনে যে খুব গভীরে ঢুকতে পারবেন তা না, কিন্তু কয়েকবার শুনতে পারলে একটা পরিষ্কার ধারণা হবে। সে ইংল্যান্ডে বসে ব্রিটিশ মানুষদের সামনে তাদের শাসন এ ভারতীয় উপমহাদেশকে কিভাবে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করছেন ১ ঘন্টারও বেশি সময় ধরে। এবং সেখানে খুব তাকে হাইলি আ মানে প্রেইজ করা হচ্ছে। তার বক্তব্যের আগে এক সুদর্শনা রূপবতী প্রায় ১০-১৫ মিনিট তার সম্পর্কে আগে বলছেন যে তিনি হচ্ছেন অমুক, হি ইস অ্যাক্লেইমড স্কলার অন অমুক ইস্যু, অমুক, 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 অমুক। এটা বিদেশে দেখেছি এই প্রবণতা আছে। যেকোনো একজন বক্তা বক্তব্য দেওয়ার আগে ৫-১০ মিনিট আগে তার সম্পর্কে বলা হয়। কেমন? এবং এই বলার আগে যে বলবেন উপস্থাপকের এটা নিয়ে অনেক গবেষণা থাকে। তার জীবন সম্পর্কে তার ভালো পড়াশোনা থাকে। এবং আ উম এ প তিনি ওই ঘোষণা দেবার আগে ৫ মিনিট, ৭ মিনিট, ১০ মিনিট আগে বলেন তার সম্পর্কে। ১৫ মিনিট আগে বলেন যে, যিনি বলবেন তিনি কে? তার সম্পর্কে বলা হয় তারপরে তিনি বক্তব্য দেন। আমাদের দেশে এই প্রবণতা তেমন একটা দেখি না। এখন বক্তব্য রাখছেন সলিমুদ্দিনের ভাই কলিমুদ্দিন বক্তব্য রাখছেন। এই কথা শেষ। কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড রেওয়াজ হচ্ছে যে যিনি ঘোষণা দিবেন, যার কথা বলবেন তার সম্পর্কে আগে বলবেন যে তিনি কে? এটা হলে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয় যে হ্যাঁ, আমি যার কথা শুনতে যাচ্ছি তিনি কে। যাই হোক এই শশী থারুরের এই বক্তব্যটা আমি খুব দেখতে বলি। অনেকবার বলেছি, বারে, বারে বলতেই থাকবো। কারণ হচ্ছে যে এইটাই অনেকখানি দৃষ্টিভঙ্গি নির্মাণ করে দেয়। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন আসলে মানে আমাদেরকে কি দিয়েছে আসলে। সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পয়েন্ট ধরে, ধরে বলেছেন যে আমাদের রেডিমেড গার্মেন্টস এখন যেটাকে বলি সেটাতে আমরা তখনও সেরা ছিলাম। আমাদের তো মসলিন ছিল সেই সময়, তাই না? আমাদের লুম ইন্ডাস্ট্রি ছিল, তাঁত শিল্প ছিল। তাই না? বয়ন শিল্প যেটাকে বলা হয়। তো বয়ন শিল্পে আমরা এটাতে তখন ও মান খ্যাতিমান ছিলাম। সারা পৃথিবীর নাম্বার 1 ছিলাম এবং ভারত উপমহাদেশের মধ্যে আমরা ছিলাম, বাংলা ছিলাম সবচেয়ে সেরা। কি বলে? মসলিন তো আমাদের এখানেই বানানো হতো তখন। তো ও সেটা বলেছেন শশী থারুর এবং সেটাকে কিভাবে মসলিন ধ্বংস করা হয়েছে। শশী থারুর ওই বক্তব্যে যে মানে মানে যে ক্লেইমটা করছেন যে মানে স উম শক্তির সাথে যে দাবিটা করছেন সেটা হচ্ছে উনি বলছেন যে অ্যাকচুয়ালি the industrial revolution in United Kingdom was held destroying the industry of India. ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল ভারতীয় শিল্প কারখানাকে ধ্বংস করার মধ্য দিয়ে। এবং এই শিল্প কারখানাগুলি গড়ে উঠেছিল কোন সময়? খোঁজ নিলে দেখা যাবে মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে বেশি শিল্প কারখানা গড়ে উঠছে আওরঙ্গজেবের সময়। সবচেয়ে বেশি একদম তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে আওরঙ্গজেবের সময়। কেমন? তার শাসনকাল তো দীর্ঘ ৫০ বছরের দীর্ঘ শাসনের সময়টা। তো ওই সময় আ বা বা জনসংখ্যা কিন্তু খুব বেশি ছিল না। আওরঙ্গজেবের সময় জনসংখ্যা ছিল ১৬ কোটিরও কম, ১৫.৮ মিলিয়ন। তাতে বোঝা যায় ১৫,৮০,০০,০০০ ১৬ কোটির কম। কিন্তু সেই সময়ই সেনাবাহিনীতে সদস্য ছিল, মিলিটারি সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। আমাদের ১৮ কোটি এই ২০ শতক যখন যুদ্ধ বেড়েছে সারা দুনিয়া জুড়ে, অস্ত্রের ঝনঝনানি বেড়েছে, সামরিক বাহিনীগুলি অধিকতর পেশাদার হয়েছে। সারা দুনিয়াতেই এখন সামরিক বাহিনী পোষা হচ্ছে একটা রাষ্ট্রকে নিরাপদ করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। এই সময়েও ১৮ কোটি মানুষের আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ কিছু। আ নিয়মিত অনিয়মিত মিলিয়ে ২ লাখের কম। জনসংখ্যা ১৮ কোটি। ওই সময় ভারতবর্ষের জনসংখ্যা ছিল ১৬ কোটির কম। গোটা ভারতবর্ষ জুড়ে। ১৫,৮০,০০,০০০। সেই সময়ে আওরঙ্গজেবের এতে বা বা কি বলে নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। ওইরকম সময়ে। এখন থেকে প্রায় ৩০০ বছরেরও আগের সময়ে আওরঙ্গজেবের এতে বা রাষ্ট্রে, রাজ্যে ১০ লাখের উপরে সেনাবাহিনী অ্যারাউন্ড ১০ লাখ, ১০ লাখের কাছাকাছি সেনা সদস্য ছিলেন। এবং ইতিহাসবিদেরা এনালিসিস করে দেখাইছে যে এটা ইতিহাসের কোন সময়ই মোট জনসংখ্যা এবং সেনাবাহিনীর সদস্যের অনুপাত কোন সময় কোন দেশে এই সংখ্যার কাছাকাছি ছিল না। না তখন ছিল, না এখন আছে। জনসংখ্যা এবং সেনাবাহিনী এই ২ টার অনুপাত ইতিহাসে কোন সময়ই এই সংখ্যার কাছাকাছি না তখন ছিল, না এখন আছে। ইভেন ইট ইস মাচ মোর হায়ার দ্যান দ্যা রেশিও অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টুডে। এখন আমেরিকান যে রেশিও তার চেয়েও বেশি এটা। তাইলে বোঝা যায় যে একটা বিশাল শক্তিধর সাম্রাজ্যের অধিপতি ছিলেন আওরঙ্গজেব এবং তার সেই সক্ষমতা ছিল। আওরঙ্গজেবের পুরো শাসনামলে দুর্ভিক্ষ কোথাও হয়েছে সেটার নাই। মানে এই কি বলে উদাহরণ নাই।
দুর্ভিক্ষের উদাহরণ নেই, যেটা তার বাপের সময় হয়েছে, শাহজাহানের সময় হয়েছে, কিন্তু তার সময় দুর্ভিক্ষের উদাহরণ নেই। সেনা সদস্য পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি। তাইলে আহ একে তো শাসক হিসেবে সৎ ছিলেন, ২ নম্বর প্রজাদরদী ছিলেন, ৩ নাম্বার হচ্ছে মৃত্যুব্যয়ী ছিলেন ব্যক্তিগত জীবনে, ৪ নাম্বার হেরেম রেখে নিপীড়ন করেন নাই, ৫ নাম্বার খোঁজা রাখেন নাই, ৬ নাম্বার কর গরিব দুঃখীর উপর কর তিনি তুলে দিয়েছেন এবং রাজ্য বিস্তার করেছেন একের পর এক। তার শাসন আমলের সময়, তার শাসনের সময় আমাদের বাংলা একদম পুরোপুরি তো আমরা মুঘল শাসনের অধীনে চলে যাই এবং তার শাসনের সময় আমাদের এই বাংলার শাসনকর্তা নিয়োগ দেওয়া হয়, সুবাদার নিয়োগ দেওয়া হয় মীর জুমলা। এই নামটা একটু লিখে নিতে হবে, কারণ এটা আমাদের পরীক্ষার সাথে রিলেটেড। পরীক্ষায় দেখা যাবে প্রিলিতে আসছে হলো ওই আমাদের সাথে রিলেটেড ২-১টা ওইটাই। যেমন এর আগে সম্রাট আকবরের হচ্ছে এই কি এই বাংলা সন উদ্ভাবন করেন হচ্ছে টোডরমল আরকি, সম্রাট আকবরের সময় বাংলা সন হয় এবং পহেলা বৈশাখের প্রথা চালু হয়। আমাদের প্রিলিতে দেখা যায় এটাই আসে সাধারণত। এবং এই এর এই সম্রাট আওরঙ্গজেবের সময় আমাদের এখানকার শাসক ছিলেন হচ্ছে, প্রথমে শাসক হয় মীর জুমলা, এটা একটু লিখে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে সম্রাট আওরঙ্গজেবের যে টোটাল শাসনকাল ছিল ১৬৫৮ সাল থেকে ১৭০৭, এই ৫০ বছরের শাসনকাল। এই ৫০ বছরের দীর্ঘ সময়ের মধ্যে তিনি প্রথম ২০-২২ বছর উত্তর ভারতে মনোযোগী ছিলেন। উত্তর ভারত মানে কি? পাঞ্জাব। উত্তর ভারত মানে কি? আ আ আ আ গুজরাট। উত্তর ভারত মানে কি? দিল্লি বা এখনকার হরিয়ানা। উত্তর ভারত মানে কি? আ আ এই যে লাহোর যে অংশ, সিন্ধু। উত্তর ভারত মানে কি? আ উম 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 এখন যেটা উত্তরপ্রদেশ ভারতের সেটা, বা মধ্যপ্রদেশ বা বিহার। ভারতের ম্যাপটার উপর দখল থাকলে ভালো ইতিহাসটা বোঝা সম্ভব হবে। এইটার উপরে মনোযোগী ছিলেন। ১ম এটা ১৬৫৮ সাল থেকে ১৬৮১-৮২ সাল পর্যন্ত তিনি উত্তর ভারতের দিকে মনোযোগী ছিলেন। ১৬৮২ সালের দিক থেকে ১৭০৭ সাল পর্যন্ত এই ২৭-২৮, ২৬-২৭ বছর এই সময় তিনি বেশি মনোযোগী ছিলেন দক্ষিণের দিকে। তার মানে দক্ষিণ মানে কোনটা? মহারাষ্ট্র। দক্ষিণ মানে কোনটা? উড়িষ্যা। দক্ষিণ মানে কোনটা? কর্ণাটক। দক্ষিণ মানে কোনটা? কেরালা। দক্ষিণ মানে কোনটা? অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ মানে কোনটা? তেলেঙ্গানা। দক্ষিণ মানে কোনটা? তামিলনাড়ু। এই অংশের প্রতি তিনি পরবর্তী ৩০ বছর বেশি মনোযোগ ছিলেন। এবং আ উম উম তিনি আ আ তার শাসনামলেই একই সাথে বাংলার এইদিকে মনোযোগ দেন। ১ম এ বিহার দখল করার জন্য পাঠায় মীর জুমলাকে। মীর জুমলা বিহার জয়লাভ করে এবং বিহারের পাশেই তিনি আ আ আ আ উম 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 এই আরেকজনকে পাঠান দাউদ খান। দাউদ খান একটা জায়গা দখল করে ফেলেন বিহারের পাশেই। এটার নাম ছিল পালামৌ। পালামৌ জায়গাটা আলাদা করে মনে ধরেছে এই কারণে যে বিহারের এই অঞ্চলে একটা জায়গার নাম হচ্ছে কুচবিহার, এই অঞ্চলের দিকেই আরকি, বিহারের পাশেই পালামৌ জায়গাটা খুব প্রকৃত শোভিত সম্ভবত। আমি যাইনি কিন্তু এটা নিয়ে পড়েছি। বাংলা সাহিত্যের ১ম যে ভ্রমণ কাহিনী পালামৌ, এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সম্ভবত সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা বই আকারে প্রকাশ করেছে। খুব ছোট বই। ২০-৩০ পৃষ্ঠা হয়তো হবে বা ৩০-৪০ পৃষ্ঠা। ধারণা করা হয় বাংলা সাহিত্যের ১ম ভ্রমণ কাহিনী পালামৌ। একটা এলাকার নাম, সেখানে আ বা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন সঞ্জীব আ আ চন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই বইটা কেন বিখ্যাত? আ একটা হলো ১ম ভ্রমণ কাহিনী, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে এই বইয়ের একটা লাইন আমাদের ছোটবেলা থেকেই এই ভাব সম্প্রসারণে মুখস্থ করানো হয়। বন্যেরা বনে বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। এই উপন্যাসটা পড়েন, দেখবেন যে এক জায়গায় এই কথাটা লেখা আছে। উপন্যাস মানে এই ভ্রমণ কাহিনীটা পড়েন, এক জায়গায় দেখবেন লেখা আছে, বন্যেরা বন্য সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। তো এই পালামৌ আমাদের ১ম ভ্রমণ কাহিনী, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এই পালামৌটা দখল করে দাউদ খান। এবং উম আ ১৬৬১ সালের দিকেই মীর জুমলাকে বাংলার শাসনকর্তা নিয়োগ দেওয়া হয়। ভদ্রলোক ভালো শাসক ছিলেন। মীর জুমলা সম্পর্কে পড়ে দেখবেন যে তিনি চেষ্টা করছেন। ঢাকায় মীর জুমলার কামানও আছে, যে এতে দেখবেন এই যে ঢাকায় যে ওসমানী উদ্যান আছে,
ওসমানী উদ্যান আমাদের ওসমানীর নামে এর কাছে গুলিস্তানের পাশেই, সেখানে মীর জুমলার কামান এখানে এখনো আছে। তো মীর জুমলা বেশিদিন শাসক করতে পারে নাই। ১৬৬১ সালে মীর জুমলা ঢাকার সুবাদার হন, মানে বাংলার সুবাদার হন। ২ বছর পর ১৬৬৩ সালে মীর জুমলা মারা যান। এই সালটা গুরুত্বপূর্ণ, ১৬৬৩ সাল মীর জুমলার মৃত্যু। এটা যেহেতু আমাদের সাথে সম্পর্কিত সেজন্য বলছি। মীর জুমলা যে ১৬৬৩ সালে মারা যান, ঠিক এক্সাক্টলি সেই সালেই বাংলার নতুন করে সুবাদার নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খানকে। আমি জানি না আমি কিছুটা বিশৃঙ্খলভাবে বলছি কিনা, মনে যা আসছে বলি। শায়েস্তা খান নামটা আমাদের ইতিহাসের সাথে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বাংলার যারা শাসক ছিলেন তাদের মধ্যে শায়েস্তা খান খুব অনন্য ব্যক্তিত্বের অধিকারী। নানা কারণে তিনি আমাদের কাছে খুবই আলোচিত। শায়েস্তা খান বাংলার শাসক হন ১৬৬৩ সালে এবং দীর্ঘদিন শাসক ছিলেন। প্রায় ৩০ বছরের কাছাকাছি শাসক ছিলেন বাংলার। ২৫-৩০ বছরের কাছাকাছি। ফলে আমাদের এই বাংলার একজন মানুষ যখন ২৫-৩০ বছর একটা এলাকায় শাসক থাকে, তার নিয়ে অনেক ইতিহাস রচিত হয়। আপনি শায়েস্তা খানকে নিয়ে আমি মনে করি এটা একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে আমাদের শাসক যেহেতু ছিলেন শায়েস্তা খান। ৩০ বছরের একটা লম্বা সময় বা কাছাকাছি সময় আরকি। ২৫-৩০ বছরের শাসক। ফলে আ উম 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 আমাদের এখানে তার অনেক অবদান আছে, অনেক অর্জন আছে, অনেক কর্মকাণ্ডের স্বাক্ষর আছে এখানে। শায়েস্তা খান বাংলার সুবাদার হন ১৬৬৩ সালে। এই শায়েস্তা খান এই কি বলে আওরঙ্গজেবের আত্মীয়। আত্মীয় মানে যে আত্মীয় আপনি চিনবেন। আওরঙ্গজেবের আ আ মা হচ্ছে মমতাজ। তাজমহল যার নামে বানানো। আ আ এই মমতাজের আপন ভাই হচ্ছে শায়েস্তা খান। আ মমতাজের বাবার নাম ছিল আসফ খাঁ। এই আসফ খাঁ ছিলেন আ আ উম 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 এই নূরজাহানের বাবা। নূরজাহানের বাবা আসফ খাঁ। আসফ খাঁর বাবা ছিল মির্জা গিয়াস বেগ। যার কথা আপনাদের আগে বলেছিলাম একদিন, ভুলে গেছেন কিনা জানি না। মির্জা গিয়াস বেগের বাড়ি ছিল ইরানে। ইরান থেকে তিনি ভাগ্যান্বেষণে তার কন্যা নূরজাহানকে সহ, স্ত্রী পুত্র কন্যা সহ তিনি আসেন হচ্ছে ভারতবর্ষে। এসে সম্রাট আকবরের বা বা রাজদরবারে চাকরি পান। পরে সেনা সদস্য ছিলেন, সেনাপতিও ছিলেন, উজিরে আজম ছিলেন, প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন। এবং এই নূরজাহানের সাথে জাহাঙ্গীরের বিয়ে হয় এবং এবং নূরজাহানের সাথে যখন জাহাঙ্গীরের বিয়ে হয় তখন নূরজাহান ধীরে, ধীরে তার ক্ষমতাকে পোক্ত করবার জন্য আসফ খাঁ তার ভাইকে জাহাঙ্গীরের মন্ত্রী বানান। আসফ খাঁর কন্যা মমতাজের সাথে জাহাঙ্গীরের আগের স্ত্রীর পুত্র শাহজাহানের বিয়ে দেন। তারপরে হচ্ছে উম আ উম সব জায়গায় তিনি ক্ষমতায়িত করেন আরকি। তো এই আসফ খাঁর কন্যা হচ্ছে আ মমতাজ আর পুত্র হচ্ছে শায়েস্তা খান। তাহলে শায়েস্তা খান এক অর্থে ওই নূরজাহানের ভাতিজা। মমতাজ হচ্ছে ভাতিজি, নূরজাহানের ভাতিজি হচ্ছে মমতাজ আর ভাতিজা হচ্ছে শায়েস্তা খান। আমরা তো পড়ার সময় ইতিহাসকে বিচ্ছিন্নভাবে পড়ি, এজন্য সম্পর্কগুলি বুঝতে পারি না, মনে থাকে না। তার মানে এই শায়েস্তা খানেরই ফুপু হচ্ছে এই নূরজাহান। নূরজাহানেরকে বলছি না, নজরুলের গান আছে নূরজাহান, নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান। তো এই যে নূরজাহান অপরূপ রূপবতী এবং তীব্র গুণবতী ছিলেন। তার ডিপ্লোম্যাটিক ক্ষমতা, রাজ্য শাসনের ক্ষমতা অসাধারণ। মুঘল নারীদের মধ্যে তিনি একমাত্র নারী যার প্রধানত যার নামে আ উম আ মুদ্রা চালু হইছে পর্যন্ত। যার নামে সিলমোহর ছিল, মুঘল সিলমোহর ছিল। তাইলে গুরুত্বপূর্ণ নারী নূরজাহান। সেই নূরজাহানেরই ভাতিজি হচ্ছে মমতাজ, যার জন্য শাহজাহান অস্থির। ভাতিজা হচ্ছে শায়েস্তা খান, যিনি আমাদের এখানে শাসক ছিলেন। তাইলে বোঝা যায় যে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারা ইরান থেকে আসা। শায়েস্তা খানদের অতীত হচ্ছে ইরান। তার মানে ভাষাভাষী, ফার্সি ভাষাভাষী ছিলেন তিনি। ১ম কথা। ২য় কথা হচ্ছে যে বুদ্ধিদীপ্ততা ছিল তার পরিবারের মধ্যে। ইরান থেকে আসা ভাগ্যান্বেষী একজন মানুষ, তার দাদা উম আকবরের সভার মন্ত্রী ছিলেন। ওখানে যে ইরানে চাকরি পায় নাই সেই লোকটা এসে আকবরের মতো বিশাল সাম্রাজ্যের অধিপতির মন্ত্রী ছিলেন। বোঝা যাবে বুদ্ধি মাথায় ছিল। তার ফুফু
মুঘল সম্রাজ্ঞী শাহজাহানের স্ত্রী হিসেবে গোটা মুঘল শাসন করেছেন। তার ভাতিজা শায়েস্তা খান, তার বুদ্ধি ছিল এবং বুদ্ধি যে ভালো ছিল এটা বোঝা যায় আমাদের এলাকায় তার শাসনকাল দেখলে। আমরা যদি নির্মোহভাবে শায়েস্তা খানের শাসনকাল দেখি, বাংলার ইতিহাসের সবচেয়ে সেরা শাসনকালের একটা ছিল শায়েস্তা খানের শাসনকাল। মেলা উদাহরণ। তার একটা প্রায়ই বলা হয় যে ৳১ ৮ মণ চাল কিনতে পাওয়া যেত। জিনিসপত্র কিরকম সস্তা ছিল? টাকায় ৮ মণ চাল। শুনছেন না? আমাদের ছোটবেলায় পড়ানো হইতো টাকায় ৮ মণ চাল, ৮ আনায় এইটা পাওয়া যেত। নানান কিছু পাওয়ার বর্ণনা পাওয়া যায় শায়েস্তা খানের সময়। এবং আমাদের ওই যে ইগুলি আ উম উম কি বলে এই যে বিভিন্ন এই উম 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 আ কি এই ফোন কোম্পানিগুলি মাঝে মাঝে অফার দেয়। অফার দেওয়ার সময় একটু করে বলে আরকি, খুব ভাব নিয়ে বলে যে এটা শায়েস্তা খান আমলের অফার আরকি। এত সস্তা দেওয়া হইতেছে সবকিছু। তো শায়েস্তা খান আমল হচ্ছে আমাদের ইতিহাসে সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যেত। তো একটা শাসকের অধীনে জিনিসপত্র সস্তা মানে কি? তার শাসন ব্যবস্থা খুব স্মুথলি, তার উৎপাদন ভালো। উৎপাদন ব্যবস্থা খুব শক্তিশালী। ফলে জনগণ সস্তায় জিনিসপত্র কিনতে পায় আরকি। এই ভদ্রলোক শাসনকর্তা ছিলেন হচ্ছে দাক্ষিণাত্যের। দাক্ষিণাত্য থেকে এই মামাকে আওরঙ্গজেব নিয়ে এসে শাসনকর্তা বানিয়েছিলেন বাংলার। তিনি আসলে একটানা ১৬৬৩ থেকে ১৬০০ প্রায় ৯০ এর কাছাকাছি ক্ষমতায় ছিলেন। একটানা না, মাঝখানে ১ম এ ১৬৬৩ থেকে ১৬৭৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২ বছরের জন্য গ্যাপ ছিল। কেমন? ২ বছর আ আ বা বা তিনি আবার দিল্লিতে গিয়েছিলেন। পরবর্তীতে আবার আ বা ১৬৮০ সাল থেকে প্রায় ৮৮-৯০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। তাতে ওই ২২, ২৩, ২৪ বছর এবং সব মিলিয়ে প্রায় ২৫, ২৬, ২৭, ২৮ বছরের মতো ক্ষমতায় ছিলেন তিনি। এই ভদ্রলোকের মেলা কাজ, শুধু টাকায় ৮ মণ চাল দিছে তা না। আমরা যে ঐতিহাসিক ঢাকার কথা শুনি, আমরা যে সমৃদ্ধ ঢাকার কথা শুনি, এখনকার যে পচা ঢাকা তা না। এখনকার যে বাস অযোগ্য ঢাকা তা না। এই যে আ তিলোত্তমা নগরী বলা হইতো ঢাকাকে একসময়। ঢাকাকে বলা হইতো তিলোত্তমা নগরী। এবং আক্ষরিক অর্থেই পুরাতন আগের সময় ঢাকার যে ভিডিওগুলি দেখি, এমনকি ৬০ এর দশকের চলচ্চিত্রে আমরা যে ঢাকাকে দেখি, সেটা অনেক মিষ্টি ঢাকা। সে সময় হচ্ছে রমনা পার্ক, সে সময় সোহরাওয়ার্দী উদ্যান এবং এক ধরনের শিল্পিত ঢাকা। এই যে ঐতিহাসিক ঢাকা, যে ঢাকার বয়সের উম অভিজ্ঞতা নিউইয়র্ক কিংবা ওয়াশিংটনের চেয়েও বেশি, ঢাকা শহরের আ আ আ প্রাচীনত্ব। এই ঢাকা প্রধানত সমৃদ্ধ হয়েছিল শায়েস্তা খানের হাত ধরে। ঢাকা শহরকে সবচেয়ে শিল্পিত করে গড়ে তোলেন শায়েস্তা খান। এবং তিনি যে আ শিল্পিত করে গড়ে তুলেছিলেন তার কিছু নমুনা তো এখনো আছেই। একটা বলি, লালবাগের কেল্লা। আপনাদের প্রিলির জন্য প্রশ্ন বলি আরকি। আপনারা প্রিলি প্রশ্ন যেন বাদ না যায়। লালবাগের কেল্লা এটা দেখছেন কে আমি জানি না। যারা দেখছেন ভালো, না দেখলে লালবাগের কেল্লা উম উম আমার সাথে দেখতে বলি। লালবাগের কেল্লার ঘুরে দেখানোর সময় আপনার ইতিহাস বলা যাবে আরকি। এই শায়েস্তা খানের কন্যা একজন আছেন পরী বিবি। আপনার শুনছেন মনে হয় নাম পরী বিবি। পরী বিবিকে বলা হয় ইরানি দুখত, তাই না? সেই ইরানি দুখতের মাজার আছে এই এতে। আমি একটু দেখাই এখানে আপনাকে ওই যে ছবিটা দেখানো যায় কিনা? লালবাগের কেল্লার। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়েছি। আমাকে নাহার বা যে কেউ একজন বলেন তো দেখা যাচ্ছে কিনা একটা ছবি? দেখা বা যাচ্ছে স্যার। যেখানে দেখা আচ্ছা, যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। তো এখানে যারা আছেন আমি ধারণা করি এটা লালবাগের কেল্লার মানে গেটটা আরকি। ভিতরে মানে একটা ভবনের দৃশ্য। এখানে পুরো এলাকা জুড়ে বিশাল জায়গা জুড়ে লালবাগের কেল্লা। অনেক আধুনিকায়ন করা হয়েছে। ওর ভিতরে ওই সময়ের মুঘল স্থাপত্যের নানান নিদর্শন আছে। এখানে যারা আছেন আমি ধারণা করি অনেকেই লালবাগের কেল্লায় যাননি এখনো। ক অ্যা মানে আমরা সবাই একসাথে চাইলে বেড়াইতে যেতে পারি। লালবাগের কেল্লায় যাননি এখনো। ভিতরে একবারও যাননি। এরকম কে আছেন? হাত উঠান। লালবাগের কেল্লা দেখেননি। থেকে এরকম একটা ট্যুরের আচ্ছা, গেট থেকে দেখলে তো হবে না। ভিতরে গিয়ে দেখতে হবে।
আচ্ছা। স্যার আমি সেটা বলিনি, আমি বলেছি ক্যারিয়ার থেকে সবাই মিলে ও একদিনের আচ্ছা ডে আচ্ছা, সরি, ট্যুরের হ্যাঁ। ব্যবস্থা করো, সবাই আচ্ছা, মিলে হ্যাঁ, যাওয়া ওকে, যাবে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। না, আমি আমি মনে করি এটা হওয়া উচিত, এটা নাহারা চিন্তা করতে পারে ঢাকায়। আমি ওকে, আপনাদের হাত তোলায় প্রমাণ করছে যে লালবাগের কেল্লা দেখেনি, এই সংখ্যাটা যারা দেখেনি তাদের সবাই মানে অনেকেই হয়তো হাত তোলা যায়নি বা তুলেছেন, কেউ তোলেননি। একটু বলি যে লালবাগের কেল্লা শুধু নয়, আমার অভিজ্ঞতা হচ্ছে যে ঢাকায় বিপুল পরিমাণ আহ, পুরানো স্থাপত্যের দৃষ্টান্ত আছে ঢাকাতে, এবং আমি মনে করি যে এটা পালা করে দেখে ফেলা উচিত পালাক্রমে। এবং সবাই মিলে একসাথে বা অনেকজন ঘুরলে হয় কি, তাহলে ভাল লাগবে আর কি। দেখা যাক, যদি আল্লাহ বাঁচা রাখে এবং করোনা উত্তর সময়ে যদি আমরা হতে পারি, কি বলে সুযোগ হয় আর কি। তো আহ, লালবাগের কেল্লাটা মুঘল স্থাপত্যের, আমাদের এই অঞ্চলের মুঘল স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। এবং এই শিল্পকলাটা বুঝতে হলে ওই 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 সময় মানে স্থাপত্যের ধরনগুলিও বুঝতে হয় যে কিভাবে এটা তৈরি করা হয়েছিল। তা আমরা দেখা যাক, ইনশাল্লাহ যদি যদি কখনো সুযোগ হয় একসাথে লালবাগের কেল্লা ঘুরবো। আমি গিয়েছি অনেকবার, এবং এখানে যারা আছেন তাদের অনেকেই হয়তো অনেকবার গিয়েছেন, আমরা সবাই যেতেও পারি। তো এই লালবাগের কেল্লার ভিতরেই শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার আছে। পরী বিবিকে বলা হতো ইরানি দুগ্ধ। এইটা কোনো কোনো সময় পরীক্ষায় এসছে, কখনো কখনো আমরা দেখেছি। তো আপনি এটা একটু নোট নিতে পারেন যে লালবাগের কেল্লায় আছে পরী বিবির মাজার। 1684 সালে মানে পরিবী মারা গিয়েছিলেন, যারা আছে লালবাগের কেল্লার ভিতরে। এবং একটু বলি, আহ, উম, আহ, উম, এই যে মাঝখানের 2টো বছর 1668 থেকে 1670, এই 2টো বছর অবশ্য আওরঙ্গজেবের পুত্র আজম শাহ সে মাঝখানে 2 বছর ক্ষমতায় ছিল আর কি, অল্প সময়। আহ, তার সময় লালবাগের কেল্লার কথা ভাবা হয়, এবং পরবর্তীতে আসলে কাজটা শুরু করেন হচ্ছে আজম শাহ। কিন্তু পরবর্তীতে মুঘল সম্রাটও হয়েছিলেন এরপরে, আওরঙ্গজেবের পরে মুঘল সম্রাটও হয়েছিলেন। যে মুঘল সম্রাট হয়েছিলেন তিনি বাংলারও সুবাদার ছিলেন আজম শাহ। তার সময় লালবাগের কেল্লাটার পরিকল্পনা করা হয়, কিন্তু কাজ শুরু হয় হচ্ছে শায়েস্তা খানের সময় 1680-র দিকে। এবং পরবর্তীতে একদম পুরোপুরি কাজ তিনি যতখানি যা যা করতে চেয়েছিলেন তার সবগুলি নির্মাণ হয়নি। মানে আধুরা, মানে কি বলে কিছু অংশ বিশেষ বাকি ছিল, তারপরেও যে স্থাপনাটা আছে নান্দনিক শিল্পিত। এবং এইটা মূলত প্রয়োজন, এটা 1680, তার মানে হচ্ছে এখন থেকে প্রায় 300 সাড়ে 300 বছর আগের একটা স্থাপনা। এবং অনেক বড় জায়গা জুড়ে ওখানে বাগান আছে, ওর ভিতরে নানা রকম বৃক্ষ শোভিত আর কি। একটা বিকেলই সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় সেখানে সবাই মিলে। চাঁদের রাত হলে আরো সুন্দর হতো, কিন্তু রাতের বেলা নিশ্চয়ই অ্যালাউড না আর কি। এই শিল্পিত জিনিসগুলি চাঁদের সময় সুন্দর দেখায়। এবং একটা কথা প্রচলিত আছে যে তাজমহলের সবচেয়ে বড় বিশেষত্বের একটা হচ্ছে দিনের এক এক সময় এক এক রকম দেখতে, সকালে একরকম দেখতে, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম। এবং তাজমহল আমি 3 বেলাই, সকাল দুপুর সন্ধ্যা বিকাল 3 বেলাই দেখেছি, কিন্তু তাজমহলকে সবচেয়ে নাকি সুন্দর দেখায় হচ্ছে হলো চাঁদের রাতে। কিন্তু রাতের বেলা তো ওখানে বন্ধ মানে করে দেয়া হয় আর কি, হয়তো সবার দেখার সুযোগ নাই, বা হয়তো সরকারের বিশেষ অনুমতি লাগে। আচ্ছা, শুধু শায়েস্তা খান তাজমহল বানিয়েছে তা না, শায়েস্তা খানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হোসনি দালান। এটা একটু নোট রাখতে বলি, কারণ হোসনি দালান পুরান ঢাকার খুব গুরুত্বপূর্ণ স্থাপনা। শিয়াদের এটা ঐতিহ্য, এবং ইরানি সরকার এটার প্রতি আগ্রহী। ইরানি সরকার তো এটা অর্থায়ন করেছে, এটাকে রিনোভেট করবার জন্য, নতুন করে আবার ঠিকঠাক করবার জন্য। হোসনি দালানের নাম শুনে থাকবেন। আহ, ইমাম হোসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের স্মৃতিকে স্মরণে আর কি এটা তৈরি করা হয়েছে। এবং যদিও এটা হোসনি দালান শায়েস্তা খানের সময় কিনা, এটা নিয়ে কারো কারো অনেক মতভেদ আছে। ঢাকায় শায়েস্তা খান মসজিদও আছে, এবং ছোট কাটরা আছে। বড় কাটরা এর আগে মীর জুমলার সময় হয়েছিল, ছোট কাটরা পরবর্তীতে শায়েস্তা খার সময় বানানো হয় 1664-65 সালের দিকে। এটা বুড়িগঙ্গার পাশে ছোট কাটরার মনে হয় একটা ছবি আমার কাছে আছে কিনা দেখি দাঁড়ান। হ্যাঁ, ছোট কাটরার একটা ছবি আছে, যদিও এটা এখন, ও না, ছোট কাটরার ছবি আছে কিন্তু এখন পাওয়া যায় না। ওই ছোট কাটরা আঁকানো একটা ছবি আছে, একজন ব্রিটিশ আঁকিয়েছিলেন পরবর্তীতে।
এখন ছোট কাটরা সেই সৌন্দর্য নেই। ছোট কাটরা দেখতে কেমন একটু একটা ছবি দেখাই। এই যে একজন ব্রিটিশ ওই সময়ের ছোট কাটরা যেভাবে দেখেছিলেন, কাটরা বা অনেকে কাটারা বলছে, ছোট কাটারা, এই যে এইটা। আর এখনকার যেটা অবস্থা এখন সেটা মানে ভগ্ন অবস্থায় আছে, যে এখন ভাঙা টাঙা উপরে গাছপালা জন্মে গেছে এত অযত্নে। সারা দুনিয়া তাদের ইতিহাসগুলি সংরক্ষণ করে রাখে, ছোটখাটো ইতিহাস, সেটাও খুব যত্ন করে রাখে, অথচ আমরা আমাদের ইতিহাসগুলিকে ধ্বংস করি। ওকে ফাইন। স্যার ছবিটা দেখা যাচ্ছে না তো স্যার, আপনার শুধু উইন্ডোজটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক মানে আছে, অলরাইট, গট দ্য পয়েন্ট, ঠিক আছে, ওকে, বুঝছি আমি। এখন কি ছবি দেখা যাচ্ছে? আচ্ছা না দাঁড়ান, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি, দাঁড়ান। এইটা হচ্ছে বর্তমান ছোট কাটরা। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। ছবিটা কি দেখছেন? যে ছবিটা আঁকানো হয়েছিল, ব্রিটিশরা এঁকেছিলেন, ওই ছবিটা কি দেখা গেছে? না, ওই ছবিটা তো না দেখা স্যার যায় না। দেখা যাচ্ছে। আচ্ছা ওকে না ফাইন, স্যার। ওই ছবিটা ঠিক আছে, গট দ্য পয়েন্ট, হ্যাঁ বুঝছি। যে সিস্টেমটা হচ্ছে হলো ওইটা, ওই ছবিটাকে বড় করতে হবে, তারপরে ওটা স্ক্রিন শেয়ার দিতে হবে, হ্যাঁ বুঝেছি। এই ব্রিটিশরা যে ছবিটা ছোট কাটারা এঁকেছিলেন সেটা এইটা, এখন তো দেখা যায় মনে হয়। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এইটা ব্রিটিশরা এঁকেছিল ছোট কাটারার ছবি, আর সেটা বর্তমানে যে ভগ্নদশার অবস্থায় আছে আমরা বললাম আর কি। তো এগুলি সব ঢাকার ভিতরেই এই দৃষ্টান্তগুলি আছে, শায়েস্তা খানের এইগুলি, এই নিদর্শনগুলি। শায়েস্তা খানের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ৭ গম্বুজ মসজিদ। এটা মোহাম্মদপুরে অবস্থিত, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ৭ গম্বুজ মসজিদ। এইটা মসজিদ, যেহেতু মসজিদগুলির সুবিধা হলে এগুলি ধ্বংস হয়ে যায় না, মসজিদগুলি যেহেতু নামাজ হয়, ফলে এটা কোনো না কোনো ভাবে ওই স্থাপত্যটা টিকে থাকে প্রধানত। তো এই যে ৭ গম্বুজ মসজিদ যেটা মোহাম্মদপুরে, এইটা ভালোভাবেই আছে, এটা দেখা যাচ্ছে ধারণা করি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। এটার পাশে বোঝা যায়, ছবি দেখে বোঝা যায় যে পাশে মাদ্রাসা আছে সম্ভবত, এবং মাদ্রাসা বড় মাদ্রাসাই হয়তো, এবং এখানে যে মাদ্রাসার শিক্ষার্থীরা আছে সেটা। তো এই মসজিদটা ঠিকঠাকই আছে, শায়েস্তা খাঁর আমলের মসজিদ। তাহলে শায়েস্তা খাঁর আমলের কয়েকটা স্থাপত্যের কথা বললাম, যেটা আপনাদের প্রিলির জন্য দরকারি। একটা বললাম লালবাগের কেল্লা, শায়েস্তা খাঁ আমলের। শায়েস্তা খাঁ মানে মমতাজের ভাই, আসফ খাঁর ছেলে, শাহজাহানের শালা, এবং আওরঙ্গজেবের মামা। একটা হচ্ছে লালবাগের কিল্লা, আর একটা হচ্ছে হোসনি দালান, আর একটা হচ্ছে শায়েস্তা খাঁর মসজিদ, আর একটা হচ্ছে ছোট কাটরা, এবং আর একটা হচ্ছে বড় কাটরা। আপনাদের শায়েস্তা খানকে নিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে বলি, একটা অ্যাসাইনমেন্ট পারলে শায়েস্তা খানকে নিয়ে লিখেন। আরো দুই একটা টপিক বলবো যেটার উপরে একটু একটা হচ্ছে আওরঙ্গজেব নিয়ে লিখবেন, 2 নম্বর হচ্ছে শায়েস্তা খান। আচ্ছা, এরপরে হচ্ছে হইল আওরঙ্গজেবের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হইল যে তিনি পড়াশোনায় ভালো ছিলেন এবং নিমগ্ন পাঠ করতে পারতেন। এটা মুঘলদের প্রায় সবারই বৈশিষ্ট্য ছিল, এক আকবর ছাড়া। আকবর পড়াশোনা জানতো না, সে ছাড়া সব মুঘল শাসকেরা পড়াশোনায় ভালো ছিল, এবং শিল্পী তো পড়াশোনা মাঝারি না, কবিতা পড়তো, নন্দন তত্ত্ব পড়তো, ইতিহাস পড়তো, আবার জ্যোতিষশাস্ত্র নিয়ে তাদের আগ্রহ, বৈচিত্র্যময় আগ্রহ ছিল। এবং সেদিক থেকে সম্রাট আওরঙ্গজেবেরও পড়াশোনার আগ্রহ ছিল, কিন্তু তার বাপ দাদা অন্য 14 পুরুষের যেটা পার্থক্য যেটা ছিল, যেমন হুমায়ুনের আগ্রহ ছিল হচ্ছে জাদুবিদ্যার উপরে, সে জাদুবিদ্যার উপরে বই কালেকশন করত। বা শাহজাহানেরও এই যে কোন হাতে কোন পাথর পড়লে কি ভাগ্য হবে, বা এই যে দিন সাল গণনা, এগুলির প্রতি শাহজাহানের আগ্রহ ছিল। কিন্তু এগুলি যেহেতু, এই যে পাথর ভাগ্য বদলায় দেয়, এগুলিতে যেহেতু ইসলামে নিষিদ্ধ, এবং জ্যোতিষশাস্ত্র ভাগ্য গণনা যেহেতু ইসলামে নিষিদ্ধ, ফলে আমরা আওরঙ্গজেবের মধ্যে এইসব প্রবণতা দেখি না, বরং অন্য প্রবণতা। সে সিরিয়াস পড়াশোনা বেশি করতো, যেমন আইন শাস্ত্র। আওরঙ্গজেবের আইনের উপরে বিপুল পড়াশোনা ছিল, তার এই কি বলে দর্শনের উপরে বিপুল পড়াশোনা। এবং আওরঙ্গজেবের শুধু নিজের পড়াশোনা ছিল তা না, সে কিন্তু এই উপমহাদেশে মুসলিম আইনের উপরে সবচেয়ে শক্তিশালী বইটা আওরঙ্গজেবের আমলে লেখা হয়েছে। সেই বইটার নাম হচ্ছে ফতোয়া ই আলমগীরি। এইটা লিখেন, ওই সময় লেখা আইন সংকলন লেখেন, ইসলামী আইনের সংকলন, নাম ফতোয়া ই আলমগীরি।
আওরঙ্গজেবের সময়ে লিখা মানে লিখেন ইসলামী আইনের সংকলন হচ্ছে ফতোয়াই আলমগীরি। এবং একটা কথা একটু, এই বইটা কিন্তু দরকারি। ফতোয়াই আলমগীরি মনে রাখেন, যারা আইনে পড়েছেন বা পড়বেন তাদের দেখবেন এই বইটা একাডেমিক্যালি তাদের পড়ানো হচ্ছে। ফতোয়াই আলমগীরি মনে হইতেছে পারে যে এটা কোনো আরবি বা কিতাবের বই, ধর্মশাস্ত্র, নট দ্যাট। এইটা সিরিয়াসলি ল বুক, এবং সব বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে একাডেমিক্যালি এই বইটা উচ্চতর গবেষণার বই হিসেবে সাজেস্ট করা হয়। লতে যারা পড়েন তারা, বা যারা এই উপমহাদেশের ইতিহাস নিয়েও যাদের গভীর আগ্রহ তাদের পড়ানো হয়। ফতোয়াই আলমগীরি হচ্ছে কালেকশন অফ লজ। এবং এই আইনের সংকলনটা করবার জন্য জাহাঙ্গীর আওরঙ্গজেব 500 জন স্কলারকে নিয়োগ দিয়েছিলেন, 500, এবং প্রমিনেন্ট স্কলার। তার মধ্যে 300 জন স্কলার ছিলেন উপমহাদেশের, ভারত উপমহাদেশের, আর 200 জন স্কলার ছিলেন ইরাক এবং মিডল ইস্টের, বিশেষ করে নর্থ। এখন যে সৌদি আরব তো গত 1930 সালে দেশটার নাম হচ্ছে সৌদি আরব, 70, 80, 90 বছর নাম সৌদি আরব, তার আগে তো সৌদি আরব ছিল না। হেজাজ, সৌদি আরবের উত্তর অংশ, একটা অংশ জায়গা, সেটার নাম ছিল হেজাজ। সেই হেজাজ এবং ইরাক এই অঞ্চল থেকে ছিল 200 স্কলার। ওই সময় সারা পৃথিবীর সবচেয়ে গভীরতম মানে পাণ্ডিত্যের জায়গাগুলির একটা ছিল মধ্যপ্রাচ্য, ওখান থেকে 200 স্কলার, এবং ভারত উপমহাদেশ থেকে 300 স্কলার। মোট 500 জন স্কলারকে নিয়ে এই আইন সংকলনটা তৈরি করা হয়। এবং তাদের দীর্ঘদিনের সাধনায় 30-40 বছর ধরে তারা এটা নিয়ে লিখতে থাকেন, রিসার্চ করতে থাকেন, তারপরে এই বইটা লিখেন। এটা ঢাউস সাইজের বই, অনেক বড় বই, এবং সেখানে আইনের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া আছে যে কি হইলে কি হবে। এন্ড ইট ইজ নট ফর অনলি দ্য ল ফর দ্য মুসলিম অনলি। ভারত উপমহাদেশের কি বলে সার্বিক জনগণের কথা চিন্তা করে এই আইন বইটা লেখা হয়েছিল। এবং যদিও এটার মূল নামটা ছিল ফতোয়ায়ে হিন্দিয়া মানে এই যে ভারত, হিন্দুস্তান, সেটার নামেই এটা নাম করা হয়েছিল ফতোয়ায়ে হিন্দিয়া। কিন্তু যেহেতু এটা সংকলন করেন আওরঙ্গজেব, এবং আওরঙ্গজেবের আরেক নাম ছিল আলমগীর, সেজন্য এটার নামকরণ করা হয় ফতোয়াই আলমগীরি। এবং আপনাদের বলি যে যারা মানে ল পড়বেন তাদের কিন্তু হিন্দু ল পড়তে হয়। আপনি যদি মুসলিম হন হইতে পারেন, তবু আপনাকে হিন্দু ল পড়তে হবে। হিন্দু ফ্যামিলি ল, তাদের ম্যারিজ কিভাবে হইতে পারে হয়, তাদের সেপারেশন আছে কি না, জমির উত্তরাধিকার কিভাবে হয়, তাদের কাস্টোডি অফ চিলড্রেন কার কাছে থাকবে, সন্তান কার কাছে থাকবে, এগুলি পড়তে হয় ল এর ক্ষেত্রে। আপনি যে ধর্মেরই হন না কেন অন্য ধর্মের লটাও পড়তে হবে। তেমনি মুসলিম ল বাধ্যতামূলকভাবে পড়তে হয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সবাইকে। এবং উপমহাদেশের আইন শাস্ত্রের ক্ষেত্রে ফতোয়াই আলমগীরি ওয়ান অফ দা প্রমিনেন্ট স্কলারলি বুক আর কি। আপনি ফতোয়া আলমগীরি লিখে সার্চ দিয়ে দেখে যে এটা নিয়ে ইংরেজিতে দিতে পারেন, বাংলাতে দিতে পারেন, এটা নিয়ে অনেক লেখালেখি আছে, গুগলেও দেখবেন আছে। তাহলে এইরকম একটা বইও এটা তৈরি করেছিলেন এই আওরঙ্গজেব, ফতোয়া আলমগীরি। আচ্ছা, এবং একটু বলি যে ওই সময় কিন্তু ইউরোপিয়ানরা বিপুল পরিমাণ আসা শুরু করে। ততদিনে পর্তুগিজদের প্রভাব কমে, ফরাসিদের প্রভাব কমে বেড়ে এসেছে ইংরেজদের প্রভাব। ইংরেজরা ব্যাপকভাবে প্রভাবশালী তখন। সেই ইংরেজদের সাথেও আওরঙ্গজেবের যুদ্ধ হয়েছিল তখন। ইংরেজরা উপমহাদেশে প্রথম যুদ্ধ করে আওরঙ্গজেবের সাথে। সেই যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়েছিল এবং একেবারে নাস্তানাবুদ হয়েছিল। এবং পরবর্তীতে আওরঙ্গজেবের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে তারা এখানে থাকার অনুমোদন নিয়েছিল এবং ক্ষমা প্রার্থনা করেছিল। ইংরেজদের প্রধানত হার হয়, পরবর্তীতে তারা খুব কম হেরেছে। মূল হারটা, প্রথম হারটা তার আওরঙ্গজেবের কাছে হয়। আওরঙ্গজেবের সাথেই তাদের যুদ্ধ, প্রথম যুদ্ধ, এবং সেই যুদ্ধে ইংরেজদের পরাজয় হয়। এছাড়া আওরঙ্গজেবের যিনি শাসনকর্তা আমাদের ছিলেন শায়েস্তা খাঁ, তিনি আমাদের মানে বাংলার শাসন তিনি এই যে চট্টগ্রাম পর্যন্ত, চট্টগ্রামটা এর সময় চলে আসে, শায়েস্তা খানের সময় আসে, বিশেষ করে সন্দ্বীপ থেকে শুরু করে ওই অঞ্চলটা পুরোটাই মুঘলদের শাসনে পরিপূর্ণরূপে চলে আসে আওরঙ্গজেবের সময়। আওরঙ্গজেবকে নিয়ে এত যে ভালো কথা বললাম, তাকে নিয়ে অনেক মন্দ কথাও কিন্তু আছে। কেমন? আলো আর অন্ধকার তো পাশাপাশি চলে। আওরঙ্গজেবকে নিয়ে মন্দ কথা আছে, বা
বড় বড় সমালোচনাও আছে। এবং আমি আমি মনে করি যে সব ধরনের জিনিসই নির্মোহভাবে হওয়া উচিত। দুটো দিক, আকবরের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে যেমন এটাও। ২ টা দিকই নির্মোহভাবে দেখা প্রয়োজন। আওরঙ্গজেবের ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচনা যেটা, সেটা হচ্ছে তিনি জিজিয়া কর চালু করেছিলেন। মুসলিম নয় বা পার্টিকুলারলি হিন্দুদের উপরে কর, জিজিয়া কর, এটা নিয়ে সমালোচনা আছে। বা আরেকটা বড় সমালোচনা আছে যে ওই সময় মারাঠা একজন যোদ্ধা শিবাজী, যিনি দাক্ষিণাত্য, বিশেষ করে মহারাষ্ট্রের হিন্দু ধর্মাবলম্বী রাষ্ট্রনায়ক বলা যায়, যোদ্ধা, এবং তিনি গোটা ভারতবর্ষের যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং একটা হিন্দু আদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি ছোটবেলা থেকেই তিনিও ধার্মিক মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। ছোটবেলায় তার বাবা মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তার বাবা অন্য এক মানে নারীকে বিয়ে করে তার মাকে ফেলে চলে যায় আর কি। তার মাকে যখন ফেলে যায় তখন তার মা এক হিন্দু ব্রাহ্মণের কাছে আশ্রয় প্রার্থনা করে এবং তার কাছে থাকে এবং সেখানেই তিনি বড় হইতে থাকে এই শিবাজী, এবং সেই হিন্দু ব্রাহ্মণের চিন্তা নানাভাবে শিবাজীকে প্রভাবিত করে। ছোটবেলা থেকেই শিবাজীর মা জেজুবাই, সে খুব ছিলেন, কি বলে, ধার্মিক মহিলা ছিলেন এবং ব্রাহ্মণের কাছে যেহেতু বড় হয় শিবাজী, ফলে তার মধ্যে একটা ধর্মীয় প্রবল বোধ তৈরি হতে থাকে এবং একই সাথে একটা যোদ্ধা মানসিকতা ছিল শিবাজী। এবং তিনি রাজ্য জয় করবার চেষ্টা করেছেন এবং একের পর এক রাজ্য জয় করেছেন। একটা সময় মুঘলদের সাথে তার বিরোধ হয়। প্রথম দিকে তিনি পরাজিত হন এবং পরাজিত হওয়ার পর তিনি ৬ বছরের একটা চুক্তি করেন যে এই ৬ বছরের মধ্যে কোনো যুদ্ধ করবেন না। পরবর্তীতে শিবাজী পরবর্তীতে আবার যুদ্ধ শুরু করে এবং একাধিক রাজ্য জয় করে। তিনি ১৬৮০ সালের দিকে মারা যান। তখন আওরঙ্গজেব জীবিতই আছেন, তার জীবিতকালে শিবাজী মারা যান। শিবাজীর জীবনকাল খুব লম্বা নয়। ১৬২৭ সালে জন্ম, মতান্তরে ১৬৩০, মারা গেছেন ১৬৮০। সেই হিসেবে ৫০ থেকে ৫৩ বছরের আয়ু ছিলেন, কিন্তু এই সময়ের মধ্যেই তিনি অনেকগুলি রাজ্য জয় করেছিলেন এবং ভারতীয় বিভিন্ন হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যে এক ধরনের প্রবল আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছিলেন যে তাদেরও একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এবং এইটার জন্য তিনি নেতৃত্ব দেওয়ার একজন যোগ্য মানুষ। অনেকগুলি রাজ্য জয় করবার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু উনি ১৬৮০ সালে মারা যান এবং উনি মারা যাওয়ার পর তার পুত্র শম্ভুজি তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি রাজ্য জয়ের চেষ্টা করেন, কিন্তু মুঘলদের সাথে, আওরঙ্গজেবের সাথে যখন তার লড়াই হয়, সেই লড়াইয়ে শম্ভুজি পরাজিত হন এবং পরাজিত হওয়ার পর গ্রেফতার হন এবং পরবর্তীতে আওরঙ্গজেব তার মৃত্যুদণ্ড দেয় শম্ভুজি। ফলে এটা নিয়েও তীব্র সমালোচনা আছে আওরঙ্গজেবের বিরুদ্ধে। একটা সমালোচনা, তিনি জিজিয়া কর আরোপ করেছিলেন। ২ নম্বর হচ্ছে যে শম্ভুজির কে মৃত্যুদণ্ড দেয়া। এটা একটা বড় সমালোচনা তার বিরুদ্ধে। আরেকটা হচ্ছে যে মন্দির ধ্বংস করবার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তো এই জায়গাগুলি হচ্ছে মোটা দাগে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই যে শিবাজী, তিনি কিন্তু তার ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল জনপ্রিয় ছিলেন এবং শিবাজীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাও আছে, শিবাজী উৎসব, আপনি ইউটিউবে শুনে দেখতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজীর প্রশংসা করেছেন এবং এক ধরনের আশাবাদের কথা, এক ধরনের কিছুটা মনোবেদনার কথা তার এই যে প্রয়াণে, তার অকাল প্রয়াণে এবং তার এই যে রাজ্য বিস্তারের স্বপ্নটা অসম্পূর্ণ থাকা নিয়ে
রবীন্দ্রনাথের বেদনাবোধের কথা আছে, বা ওই সময়টাতে তিনি যখন মহারাষ্ট্রে মূলত তার যে রাজ্য বিস্তার শিবাজি করেছিলেন সেটা মহারাষ্ট্র বা তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে, তখন রবীন্দ্রনাথ তার শিবাজি উৎসব কাব্যে বলছেন পড়ে দেখবেন যে যে আমি ওই সময় কি আমাদের এই মুলুকের মানুষেরা শিবাজির কথা জানতো, কে জানে, হয়তো জানতো কিংবা জানতো না। এই মহৎপ্রাণ মানুষের উদ্যোগের সাথে এই বাংলার মানুষরা হয়তো পরিচিতই ছিল না, বা হয়তো জানতো, বা মানে তার প্রতি এক ধরনের হাহাকার আছে, তার প্রতি এক ধরনের তীব্র প্রিয়তার কথা আছে। শিবাজি উৎসব নিয়ে আবার মানে সবকিছুরই যেমন পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই সমালোচনা আছে, সেটা নিয়ে যারা আবার মুসলিম লেখক সাহিত্যিক তারা বলছে যে রবীন্দ্রনাথকে তো একটা সেকুলার লেখক হিসেবে চিন্তা করা হয়, যে না হ্যাঁ সে সব ধর্মাবলম্বীদের, কিন্তু শিবাজি যে একজন মানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তার প্রতি তো রবীন্দ্রনাথ তার প্রিয়তার কথা বলেছেন। ফলে রবীন্দ্রনাথ সেকুলার না আর কি, এটা তাদের দাবি। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে একজন মুসলিমের যদি একজন মুসলিম যোদ্ধার প্রতি প্রিয়তা থাকে, একজন মুসলিমের যদি একজন মুসলিম বিজেতার প্রতি গৌরব থাকে, একজন মুসলিমের যদি মুসলিম সাম্রাজ্যের প্রতি বাসনা থাকে, একেবারে সমানভাবে ইকুয়ালি এ হিন্দু, খ্রিস্টান, এ জিউ ইজ এন্টাইটেলড টু এক্সপ্রেস দেয়ার লাভ এন্ড গ্র্যাটিটিউড ফর দেয়ার লিডার্স। একজন মুসলিমের যেমন তার নেতার প্রতি তার প্রিয়তা থাকবে, তার রাষ্ট্রের প্রতি আকাঙ্ক্ষা থাকবে, একজন হিন্দু থাকবে, একজন ইহুদিরও থাকবে। এই যে মানে ইহুদিদের যে একটা রাষ্ট্র গঠনের, আমি সেটাকেও খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু সেটা আরেকজনের অধিকারকে নষ্ট করে হচ্ছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা যদি হয় সেটা সমর্থনযোগ্য না, যে কাজটা ইহুদিরা প্যালেস্টাইনে করতেছে, ফিলিস্তিনদের বাড়িতে আছে সেই বাড়ি থেকে তাদেরকে তুলে দিয়ে বা হত্যা করে সেই বাড়ি দখল করে রাষ্ট্র করতেছে, এটা সমর্থনযোগ্য না। কিন্তু প্রত্যেকেরই তার নিজস্ব ধর্মের গুরু ব্যক্তির প্রতি প্রিয়তা থাকার মধ্যে সমস্যা দেখি না। খুশবন্ত সিং ভারতের খুব নাম করা লেখক, তীব্র সেকুলার লেখক, সে রিলিজিয়ান প্রশ্নে নির্মোহ ছিলেন, খুবই মজাদার লেখা লিখছে, কিন্তু যদিও তার পোশাকের মধ্যে তার রিলিজিয়ানের অবস্থান পরিষ্কার ভাবেই আছে। তার শিখ ধর্মের যে দাড়িগোফ কাটা যায় না, তার দাড়িগোফ বড় বড়, এবং মাথায় পাগড়ি পরে, যে টারবান বলে শিখদের যে পাগড়ি সেটা পড়তেন তিনি, হাতে একটা লাঠি সবসময় থাকতো খুশবন্ত সিং এর, মানে আপদমস্তক শিখ, কিন্তু মনোজ্ঞ লেখক। তো তার একটা বই আছে দ্য হিস্ট্রি অফ শিখস, সেখানে তিনি শিখদের প্রতি এক ধরনের তার প্রিয়তার কথা আছে, বা তার যে সকল উপন্যাস সেখানে শিখ ধর্মের প্রতি তার এক ধরনের পক্ষপাতের কথা আছে। আমি এটাতে কোনো দোষ দেখি না। প্রত্যেকেই তার নিজস্ব ধর্মের মানুষদের প্রতি এক ধরনের নির্মল প্রিয়তা থাকবে, সেটাতে দোষ দেখি না। সমস্যা হয় যদি অন্য ধর্মের প্রতি বিদ্বেষ থাকে। প্রশ্ন হলো এই বিদ্বেষ কি শুধু ইহুদিদের আছে, শুধু হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, মুসলিমদের নাই? মুসলিমদেরও তো আছে, মুসলিমরাও অন্য ধর্মের মানুষের প্রতি অন্ধ বিদ্বেষ বোধ করে, বিপুল পরিমাণে এটা আছে। সেইটা কাঙ্ক্ষিত না, সেটা মুসলিমরা করলে কাঙ্ক্ষিত না, হিন্দুরা, বৌদ্ধরা কেউ না। কেমন? তো আমি মনে করি যে শিবাজির প্রতি যদি রবীন্দ্রনাথের প্রিয়তা থাকে, আল মাহমুদ অবশ্য এটা সমালোচনা করেছে, বা আরো অনেকে করেছে, যে পড়ে দেখবে যে হ্যাঁ আল মাহমুদ মানে দিন শেষে রবীন্দ্রনাথও মানে হিন্দুই, মানে তার সেই মূল্যবোধই তার কাছে, শিবাজি তার কাছে প্রিয় মনে হয়েছে। আওরঙ্গজেব কিংবা শাহজাহান না, শাহজাহানকে নিয়ে তার কবিতা নেই, কিন্তু শিবাজিকে নিয়ে আছে। আমি তো অন্যায় কিছু দেখি না, তার প্রিয়তা তো তার ধর্মের মানুষের প্রতি থাকবে, এটাতে সমস্যা কিছু নাই। কিন্তু আমি বলছি যে এই বিতর্কটা আছে। ঠিক একইভাবে শিবাজির যে প্রচেষ্টা, যদিও যদিও বলছে যে শিবাজির কর্মকাণ্ডকে নিয়ে আবার কিন্তু স্কলারি সমালোচনাও আছে, শুধু এখানে না, ওয়েস্টেও আছে। মুসলিমদের মধ্যে শুধু যে না আছে তা না, পশ্চিমা দুনিয়ায় আছে, আবার ইতিবাচক ভাবে আছে। যেমন অনেক নাম করা একজন সাহিত্যিক, ও সরি আমি আবার মনে হয় সেই খুব দ্রুত বলার ট্র্যাকে চলে গেছে, আবার ধীরে বলতেছি, সরি। নাম করা একজন সাহিত্যিক হচ্ছে ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদ নাম শুনে থাকবেন, অনেক বড় মাপের সাহিত্য কি বলে ইতিহাসবিদ। এই ভদ্রলোক শিবাজিকে ইতিবাচক ভাবে প্রকাশ করেছেন। তিনি বলছেন যে শিবাজির মূলত চেষ্টা ছিল যে ভারত উপমহাদেশে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই চেষ্টাটা ছিল। কিন্তু মুসলিম স্কলাররা বলছে যে শিবাজি দস্যু ছিলেন এবং লুণ্ঠনকারী ছিলেন। এবং আকবরের জীবন কাহিনী লেখক আকবর দ্য গ্রেট, এই বইটা যিনি লিখেছেন ভিনসেন্ট স্মিথ, এই ভদ্রলোকও শিবাজির কল্পিত যে রাষ্ট্র সেটাকে দস্যু রাষ্ট্র বলেছে, যে হ্যাঁ সে একটা দস্যু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে তার মানে হচ্ছে দুই ধরনেরই কথা আছে। একইভাবে আবার আওরঙ্গজেবের ব্যাপারেও আছে। তো আমার কাছে মনে হয়নি
শিবাজির যে শৈশব থেকে বড় বেড়ে ওঠার যে জীবন, তাতে মনে হয় না যে তিনি নির্মম মানুষ ছিলেন। তিনি তার ধর্মীয় মূল্যবোধের, নিজস্ব ধর্মীয় মূল্যবোধের বোধের ভিত্তিতে একটা রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিলেন। তার এই প্রচেষ্টার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, বা আমার এখন পর্যন্ত যা পড়াশোনা শিবাজিকে নিয়ে আমার কৌতূহল আছে, তাকে নিয়ে আমি আরো হয়তো পড়বো ইনশাল্লাহ। কিন্তু আমি বলছি যে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। তেমনি আওরঙ্গজেবকে নিয়েও তার যে মুঠি মুঠি ভালো কাজ, এসেই কর মুক্ত করে দেওয়া, ৮০ রকমের কর বাদ, ফেরি পারাপার হবা সেই কর বাদ, ব্যবসা করতে গিয়ে উচ্চ কর দিতে হবে বাদ। তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? তোমার সামর্থ্যের মধ্যে কর দাও, এই খাতে কর দাও। তাহলে তা দিয়ে কি ধনী হওয়া যাবে? যাবে। মুঘল আমলের যে বিলাস বাসন ছিল সেটা কাট অফ, হেরেম বাদ, অকারণ স্থাপনা বাদ। লক্ষ্য রাখার মতো ব্যাপার, শাহজাহান ৩০ বছর মাত্র ক্ষমতায় ছিল, তার মধ্যে ২২ বছর ধরে সে তাজমহল বানিয়েছে। শাসনটা কি করছে তাইলে? সেই শাহজাহানকে আমরা চিনি খুব, শাসন করেছে ভালো। শাহজাহানের তো অনেক অর্জনও আছে, সে ভালো যোদ্ধা ছিলেন শাহজাহান। শুধু মানে শিল্পিত জিনিস বানিয়েছে তা না, যোদ্ধা হিসেবে সে ভালো ছিল। আওরঙ্গজেবও যোদ্ধা হিসেবে ভালো, কিন্তু আমরা হচ্ছে যে ৩০ বছর মাত্র শাসন, তার মধ্যে তাজমহল, তার মধ্যে দরবারে আম, দরবারে খাস, তার মধ্যে লাল কেল্লা, তার মধ্যে জামা মসজিদ, সব মিলিয়ন ডলারের বা কোনো কোনটা বিলিয়ন ডলারের সব স্থাপনা বানিয়েছে। বিপরীত ক্রমে দেখেন আওরঙ্গজেবের ৫০ বছরের শাসন, তার আমলে এই ভারতের বড় বড় কোন স্থাপনার নাম বলে তাজমহলের সমান নাই। সে বলছে নো, গরিব দেশে আবার এসব কি? ফলে এইসব আলগা হবে না। অকারণে বড় স্থাপত্যের পিছনে খরচ না করে সেটাকে কার্টেইল করে জনবান্ধব কাজ করা, জনগণের উপরে করের বোঝা চাপিয়ে কমায় দেওয়া, এবং সেই কর থেকে অর্জিত হয় রাজকোষাগারে জমা রাখা, বিপদ মুহূর্তে যেন জনগণের কাজে লাগে। এবং সে মৃত্যু ব্যয় কি পরিমাণ ছিল আমি বলেছি যে নিজে কোনো টাকা পয়সা নেয় নাই, টুপি সেলাই করে সেটা বিক্রি করে সেই আয় দিয়ে চলছে। এটা যেমন তার ভালো দিক। ফতোয়ায়ে আলমগীরের মতো একটা স্কলারলি বুক, আমি দায়িত্ব নিয়ে বলছি যে মুসলিম আইন বুঝবার জন্য not only in subcontinent but also in different countries around the world including Middle East and the West as well. ওয়েস্টের অনেক ইউনিভার্সিটিতে জানি ফতোয়ায়ে আলমগীর পড়ানো হয়, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টে মুসলিম ল পড়বার ক্ষেত্রে ফতোয়ায়ে আলমগীরকে কি বলে মাস্ট রিড টেক্সট হিসেবে বলা হয়। এইরকম একটা আইন গ্রন্থ লেখা হয়েছে আওরঙ্গজেবের সময় ৫০০ জন স্কলারকে নিয়ে এসে, বড় কাজ। তার সময় সাম্রাজ্য বিস্তার হয়েছে, তার সাম্রাজ্যের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ কাজ। এগুলি যেমন তার ব্যাপারে ইতিবাচক কথা, একইভাবে সমালোচনা আছে। সবচেয়ে বড় সমালোচনার একটা জিজিয়া কর। ২ নম্বর হচ্ছে তিনি ই করেছেন অন্য ধর্মের মানুষের প্রতি ছিলেন, কি বলে রুষ্ট ছিলেন, এরকম একটা কথা আছে। তো এগুলির পিছনে আবার তার পক্ষে যে যুক্তিটা দেয়া হয়, এবং আচ্ছা এই জিজিয়া কর বা তিনি এই যে অতিমাত্রায় ধার্মিক মানুষ হওয়ার কারণে অন্য ধর্মের মানুষের পক্ষ থেকে, বিশেষ করে ভারতের বর্তমান বা দীর্ঘদিনই আওরঙ্গজেবকে খুবই মানে ভয়ঙ্কর আক্রমণ করে আলাপ আছে আর কি ভারতে, ইন্ডিয়াতে আমি জানি, দেখেছিও। কিন্তু আমার কাছে মনে হয় যে নির্মমভাবে পড়লে দেখা যাবে যে এই আক্রমণের মধ্যে আছে, বাড়াবাড়ি আছে। তার ব্যাপারে প্রথম অভিযোগ হলো জিজিয়া কর। তো জিজিয়া করের ক্ষেত্রে একটা হচ্ছে যে এটা শরিয়া লয়ের অংশ, এটা জিজিয়া কর। ২ নম্বর হচ্ছে যে মুসলিমদের ক্ষেত্রে যেমন জাকাত দেওয়ার বাধ্যবাধকতা আছে, এর বিপরীতে হিন্দুদের জন্য তো আর কিছু নাই। মুসলিমদের জন্য বাধ্যতামূলক তার সমস্ত আয়ের সারা বছরের খরচের পর তার যে বাড়তি সম্পদ থাকবে তার থেকে ২.৫% তাকে অবশ্যই গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। ২.৫ মানে ১ লাখ টাকায় ২.৫০০ টাকা দিতে হবে, ১ কোটি টাকায় ২.৫ লাখ টাকা দিতে হবে, মানুষকে দিয়ে দিতে হবে। এই ২.৫ লাখ টাকা অ্যাজ ইফ এটা তার নিজের নয়, এটা সে দিতে বাধ্য যদি রিলিজিয়াস স্টেট হয়। ২.৫ লাখ টাকা দিতে হবে, এবং নইলে রাষ্ট্র আদায় করে নিবে তার কাছ থেকে, জোর করে আদায় করে নিতে পারবে, কারণ এটা গরিবের হক। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করে এবং যাকাত দাও, এটা ফরজ। বা সম্পত্তির আবার ফসলের আবার কর আছে, ওসর, ফসল থেকে যে শস্য আসে, মানে কৃষি থেকে যে শস্য আসে, সেই শস্যেরও একটা অংশ গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, ওসর বলে এটাকে। এখানে অনেকে স্কলার বা বিভিন্ন জায়গায় স্কলার আছে, আপনারা জেনে নেবেন যে ওসরের বিধান আছে। কৃষি থেকে আপনার যে ধান আসবে, যে
পাট আসবে, যে গম আসবে, সেখান থেকে একটা অংশ গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, ওসর বলে। তো এইটা যেহেতু মুসলিমদের জন্য আছে, তার বিপরীতে অন্য আরেকটা কর আরোপ করা, এইটা একটা ব্যাপার। এটা আগেও ছিল, আকবর এসে তুলে দিয়েছিল জিজিয়া কর, সেটা পরবর্তীতে আওরঙ্গজেব ইম্পোজ করে। এটা একটা সমালোচনা। আরেকটা হচ্ছে যে তিনি মন্দির ভেঙেছেন। আহ বিপুল পরিমাণ স্কলার এটার সাথে দ্বিমত করেছে, বলেছে এটা হলে তাহলে থাকবার কথা ছিল না মন্দির। ওনার 50 বছরের দীর্ঘ শাসন। আবার কেউ কেউ বলেছেন যে না, ভাঙার রেকর্ড আছে। সত্য মিথ্যা আমি জানি না, হয়তো আছে বা হয়তো নাই, দুই পক্ষেই শক্তিশালী মত আছে। তবে ওনার যে ধর্মীয় ব্যাপারে যে ওনার দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে ওনার লেখাগুলি বা চিঠিপত্রগুলি পরবর্তীতে সেগুলি নিয়ে গবেষণা করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে এক ধরনের উদারনৈতিক আলাপ আছে, সব ধর্মের মানুষই তার নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু মুসলিমেরা যেন তাদের ধর্ম ভায়োলেট করতে না পারে, সেটার জন্য তার কড়াকড়ি ছিল। আর মানে অনেকেই, যেটা এখন ভারতে প্রচার আছে যে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন, সেই কথাটা আসলে ঠিক ছিল কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। কেন আমি বলি, তার প্রশাসন যন্ত্রের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে তার আমলা যারা ছিল, কি বলে, সম্রাট আওরঙ্গজেবের যারা আমলা ছিল, আমাত্তা ছিল আর কি, মন্ত্রী বা বিভিন্ন ক্ষেত্রে যে আমলা যারা ছিল, তাদের স্ট্যাটিস্টিক্স বের করে দেখা গেছে সেটা 50% বেশি ছিল হিন্দু আমলা। এটা আকবরের চেয়ে বেশি। মুঘল 6 জনের মধ্যে, 6 মুঘল শাসকের মধ্যে সবচেয়ে বেশি রেশিওর ভিত্তিতে 50%, তারও বা বেশি আমলা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী আওরঙ্গজেবের সময়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার আগে এই কি বলে, আওরঙ্গজেব ক্ষমতা আসবার আগে এই কি বলে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদগুলিতে, যেমন একটা হচ্ছে হলো মসনবদার। মসনবদার কথাটা শুনেছেন কিনা আমি জানি না। মসনবদার কাকে বলে? মসনবদার মানে হলো যাদেরকে জমি দেওয়া হবে এবং সৈন্য রাখার বিধান দেওয়া হবে, মানে সৈন্য রাখার ব্যবস্থা করা হবে। যে ধরেন আপনাকে 1000 বিঘা জমি দেওয়া হলো, আর 100 জন, 1000 জন সৈন্য রাখার দেওয়া হলো, কি বলে, নিয়ম দেওয়া হলো। আপনি 1000 জন সৈন্য রাখবেন, সেই সৈন্য প্রতিপালন করবেন, এবং 1000 বিঘা আপনাকে জমি দেওয়া হলো বা 2000 বিঘা জমি দেওয়া হলো। এই জমির আয় থেকে ওই সৈন্য প্রতিপালন করবেন, যখন রাজার যুদ্ধ লাগবে তখন আপনি ওই সৈন্য দিবেন, এবং আপনার সামাজিক স্ট্যাটাস নির্ধারিত হবে কত সংখ্যক সৈন্য আপনি পেয়েছেন তার ভিত্তিতে। কেমন? তো ওই মসনবদারকে বলা হতো 1000ই মসনবদার, 2000ই মসনবদার, 3000ই মসনবদার, 4000ই মসনবদার, 5000ই মসনবদার। এগুলি কি বলে, সেগমেন্টটা হইলো যে এগুলির ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হইতো, এবং সবচেয়ে বেশি ছিল 10,000ই মসনবদার, যার অধীনে 10,000 সৈন্য থাকতো, সে পাওয়ারফুল থাকতো বেশি। কেমন? এটা 1000 থেকে 10,000 পর্যন্ত ছিল। তাহলে মসনবদার কথাটা মাথায় রেখেন, পড়ে দেখেন মসনবদার সম্পর্কে। 1000ই মসনবদার, 2000ই মসনবদার, 3000, এভাবে 10,000ই পর্যন্ত মসনবদার ছিল। আওরঙ্গজেব আসার আগে হিন্দু ধর্মাবলম্বী মসনবদার ছিল 22% সর্বোচ্চ। সব আমল বেশি সর্বোচ্চ 22%, ঠিক আছে? এটা ছিল প্রায় 32%-এর কাছাকাছি। এটা প্রমাণ করে তিনাতে মসনবদার, যেটা মানে পজিশন অফ ডিগনিটি, মর্যাদার প্রতীক, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার যারা, সেটা 22 থেকে বৃদ্ধি করে 31% করবার কথা না। এটা 2। 3 নম্বর অভিজাত। অভিজাতদের তখন বলা হয়তো আমির, কারণ তারা সৈন্য পালবে না, বুদ্ধি টুদ্ধি দিবে আর কি, বুদ্ধি পরামর্শ দিবে। তারা সরকারের যে এতে রাজসভায় তারা বসবে, তারা সরকারকে মানে সম্রাটকে পরামর্শ দিবে, উপদেষ্টা আর কি। এই উপদেষ্টা প্রায় 36% ছিল হিন্দু ধর্মাবলম্বী। এই পরিসংখ্যান নিয়ে আবার কারো দ্বিমত নাই যে হ্যাঁ ইয়েস, এই সংখ্যাগুলি ছিল। তো তাতে প্রমাণিত হয় যে আওরঙ্গজেব তার নিজের ধর্মের ব্যাপারে গোড়া ছিলেন, কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ ছিলেন। আমার অন্তত নির্মোহভাবে বা এত চিন্তা আমার এটা মনে হয়নি। বা যে কোনো ব্যক্তি যদি নিজের ধর্মের প্রতি সে ভিতরগতভাবে ডেডিকেটেড হয়, অন্য মানুষের প্রতি বিদ্বেষী হওয়া কঠিন শুধু না, অসম্ভব। একজন ধার্মিক মানুষের পক্ষে বা ধর্মকে ভালোবাসা মানুষের পক্ষে অন্য আরেকজন মানুষ, তা তিনি যে ধর্মের মানুষই হোক না কেন, তার প্রতি বিরাগ ভাজন হওয়া কিংবা তার অশুভ কামনা করা কঠিন শুধু না, অসম্ভব।
তাই না? সব ধর্মই তো মানবতা শেখায়, সব ধর্মই তো মানুষের কল্যাণের কথা শেখায়, দরদের কথা শেখায়, মমতার কথা শেখায়, ও অপরের কিভাবে ভালো হইতে পারে তা শেখায়। ফলে সত্যিকারের একজন ভালো মানুষের পক্ষে বা ধার্মিক মানুষের পক্ষে আরেকজনের প্রতি বিদ্বেষ পরায়ণ হওয়া খুব কঠিন ব্যাপার। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে সম্রাট আওরঙ্গজেবের ব্যাপারে যে অভিযোগ করা হয় তা ঠিক না। তিনি পড়াশোনা জানা মানুষ ছিলেন এবং পড়াশোনা জানা মানুষ হলে এটা জানার কথা যে তার যে রিলিজিয়ন সেই রিলিজিয়ন তাকে অন্য কোনো ধর্মের প্রতি বিদ্বেষ শেখায় না। তো সব মিলিয়ে সম্রাট আওরঙ্গজেবের জীবন বর্ণাঢ্য ছিল, নানাভাবে বর্ণিত ছিল এবং আমি মনে করি যে তাকে নিয়ে বিপুল পরিমাণ পড়াশোনার সুযোগ আছে। তাকে নিয়ে পড়া দরকার। যদিও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এত কীর্তিমান সম্রাট হওয়া সত্ত্বেও তাকে নিয়ে আলাপ কম, এইটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে তার একটা বড় ব্যর্থতা হলো তিনি ভালো উত্তরাধিকার রেখে যেতে পারেন নাই। বাবর অল্পকালীন শাসক ছিলেন, তারপরেও নরম দিলের হলেও একটা উত্তরাধিকার রেখে যেতে পেরেছিলেন হুমায়ুনকে, বা হুমায়ুন রেখে যেতে পেরেছিলেন আকবরকে, আকবর রেখে যেতে পেরেছিলেন জাহাঙ্গীরকে, জাহাঙ্গীর শাহজাহান এবং শাহজাহান আওরঙ্গজেবকে। কিন্তু আওরঙ্গজেব যোগ্য শাসক রেখে যেতে পারেননি। তার অবর্তমানে তার একাধিক সন্তান শাসক হন পরবর্তীতে, কিন্তু তারা খুব সুশাসক ছিলেন না বা তার বাবার মতো শাসক ছিলেন না। ফলে মুঘল সাম্রাজ্য ও এই সময় আরো দুটো ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে মারাঠারা, যেটা শিবাজি মারা যাওয়ার পর শম্ভুজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে মারাঠারা নতুন উদ্যমে এটা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হইতে থাকে। ফলে দাক্ষিণাত্যে বিশেষ করে মহারাষ্ট্র এলাকাগুলিতে মুঘল সাম্রাজ্য সংকুচিত হইতে থাকে। এইটা একটা মারাঠা আক্রমণ। আর পরবর্তীতে ইউরোপিয়ানরা কারা? প্রথমে তো পর্তুগিজ, তারপরে ফরাসিরা, তারপরে হচ্ছে ইংরেজেরা তাদের বিস্তার করতে থাকে এবং মারাঠাদের সাথে এই ইউরোপিয়ানদের এক ধরনের প্যাক্ট হয় মুঘলদের বিরুদ্ধে। দুই শক্তি যখন একসাথে হয়ে যায় তখন মুঘলরা তাদের কাছে মোকাবেলা করতে পারে না আসলে, এবং শাসকেরাও দুর্বল ছিল, ফলে তারা ক্রমশ সংকুচিত হইতে থাকে। সংকুচিত হইতে হইতে তারপরেও তারা ১২০ বছরের মতো ক্ষমতায় ছিল। সর্বশেষ দ্বিতীয় বাহাদুর শাহ, যে ১৮৫৮ সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহে সিপাহীদের পক্ষে ছিল, ইংরেজদের বিপক্ষে ছিল এবং সেই সিপাহী বিদ্রোহ তো পরাজিত হয়। সিপাহী বিদ্রোহ তো ইংরেজদের বিরুদ্ধে অসফল হয়, ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর ইংরেজরা ওই যে সকল সিপাহীরা এটার সাথে জড়িত ছিল সমস্ত সিপাহীদেরকে হত্যা করে ইংরেজেরা। আর বাহাদুর শাহ সম্রাট এই হিসেবে তাকে হত্যা করা হয় না, কিন্তু মায়ানমারে রেঙ্গুনে তাকে নির্বাসিত করা হয় এবং সেখানে সে বন্দি জীবন রেঙ্গুনে কাটিয়ে ১৮৫৮ সালের পর অল্প কিছুদিন বেঁচে ছিলেন, সে মারা যায় এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়। তো সব মিলিয়ে এটার মধ্য দিয়ে ১৮৫৮ সালে সিপাহী বিদ্রোহের পর ওই ঘটনার মধ্য দিয়েই মূলত মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিকভাবে পতন ঘটে। এর মধ্যে দিয়ে ইংরেজরা ক্রমশ তাদের রাজ্য বিস্তার করতে থাকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র কোম্পানি, পৃথিবীর প্রথম কোম্পানি যে একটা রাষ্ট্র দখল করে ফেলে, একটা কোম্পানি হয়ে একটা রাষ্ট্র দখল করে এবং পরবর্তীতে ১৯০ বছর তারা শাসন করে। তো এই যে ইংরেজরা, ইউরোপিয়ানরা কিভাবে ক্ষমতায় আসলো নানাভাবে রাজ্য বিস্তার করে, তার সাথে অন্যরা কিভাবে আসলো এবং ধাপে ধাপে আবার পরবর্তীতে ইংরেজ বিরোধী আন্দোলন একের পর কিভাবে হলো এবং প্রথম দিকে হিন্দুরা ইংরেজদের ব্যাপারে সহানুভূতিশীল ছিল, কারণ তারা যেহেতু প্রায় ৬০০ বছর মুসলিম শাসনের অধীনে ছিল, ফলে তার প্রতি একটা বিতৃষ্ণা থাকা খুব সঙ্গত ছিল। ফলে ইংরেজদের সাথে এক ধরনের অলিখিত হৃদ্যতা ছিল। কিন্তু পরবর্তীতে দেখেছে যে না, ইংরেজরা আরো খারাপ এবং ইংরেজরা মুসলিমেরা শাসন করেছে কিন্তু একই সাথে উন্নয়নের কথা ভেবেছে, বা এখানেই বংশ পরম্পরায় তাদের শাসন, এখানেই তাদের সন্তানেরা বড় হয়েছে এখানে, তাদের পরিবার এখানে, এবং তারা এখানকার আন্তরিকভাবে চেষ্টা করেছে উন্নয়ন করবার এবং সেটা তারা প্রমাণও করেছে। পৃথিবীর মধ্যে ভারতকে মুঘল শাসনের সময়, আওরঙ্গজেবের সময় পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল ভারত, সারা পৃথিবীর নাম্বার 1 ধনী রাষ্ট্র ছিল ইন্ডিয়া। কিন্তু ইংরেজরা এসে যখন ক্রমাগত শোষণ করতে থাকে এবং এই শোষণ থেকে মুসলিম হিন্দু কেউই বাদ পড়ে না, ফলে পরবর্তীতে মুসলিম হিন্দুরা একত্রিত ভাবে আবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো ইংরেজদের এসে ক্ষমতা দখল এবং তাদের বিরুদ্ধে মুসলিম হিন্দু যৌথ সম্মিলিত আন্দোলন গুলি আমরা পূর্ব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। এবং
আপনাদের পরীক্ষার পর্বটা আসলে প্রধানত শুরু হবে এই জাতীয় সময়গুলি থেকে, ইংরেজদের সময় থেকেই অধিকতর, এবং এর মধ্য দিয়ে আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলনটা গড়ে উঠবে। বঙ্গভঙ্গ, পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ, তারপরে স্বদেশী আন্দোলন, তারও আগে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা, তারপরে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা, 1909 সালে মরলি মিন্টো সংস্কার, 1920 সালে খেলাফত আন্দোলন, 1923 সালে বেঙ্গল প্যাক্ট, 1935 সালে ভারত শাসন আইন, 1937 সালে নির্বাচন, 1946 সালে পুনরায় নির্বাচন, 1947 সালে দেশভাগ, 52তে মুক্তি ভাষা আন্দোলন, 54তে যুক্ত ফ্রন্টের নির্বাচন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান। আমরা ধারাবাহিকভাবে এই ব্যাপারগুলি আলাপ করব। মুঘল আমল বা তার আগের সময়গুলিতে প্রধানত কথা বলেছি। খুব যে গভীর জ্ঞান আপনাদের হয়েছে তা আমি মনে করি যে হয় নাই, আমি জানি হওয়ার কিছু নাই, কিন্তু ইতিহাসের এই ঘটনাগুলির সাথে অন্তত একটা পরিচয় থাকা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং আমরা হঠাৎ করেই যে একটা জাতি না, হঠাৎ করেই ৭১ সালে মুক্তিযুদ্ধ হলো, আমরা একটা স্বাধীন হয়ে গেলাম, তার আগে পাকিস্তান ছিল তা না। এটা নানান ঘটনার পরিক্রমে আজকের অবস্থানে এসেছে। তো সেই ঘটনাগুলির সাথে একটা প্রাথমিক পরিচয় থাকা, এবং সেই পরিচয়টা শুরু হয়েছে আমাদের সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল দ্রাবিড়েরা, তাদেরকে ধ্বংস করে হচ্ছে আর্যরাই পরবর্তীতে আর্য সভ্যতার মধ্যেই মানে তাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার উপদেষ্টা কৌটিল্য, তাদের চেষ্টা একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সেটা শেষ হয়ে যাওয়া, পরে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়া, সেটা শেষ হয়ে যাওয়া, পরবর্তীতে বৌদ্ধরা পাল সাম্রাজ্য প্রায় 400 বছর ধরে তারা চালানো, তারপরে সেনরা আসা, সেনের পর কি সুলতানি শাসন আসা, প্রথম দাসবর্ণ আর কি, মামলুক, তারপরে খলজি, তারপরে তুগলক, এরা, তারপরে এই যে লোদি বা তার আগে সৈয়দ বংশ, তারপরে মুঘল। এই নামগুলির সাথে অন্তত আপনার একটা পরিচয় থাকুক। পরিচয় থাকার সুবিধা হচ্ছে এই যে পরবর্তীতে যখন আপনি গভীরতর বইগুলি পড়তে যাবেন, আপনার কাছে একদম অচেনা লাগবে না। নূরজাহান বা মমতাজ বা আকবর, যোধাবাই শব্দগুলির সাথে আপনার এক ধরনের পরিচয় আছে বলে প্রতীয়মান হবে। আমরা পরের দিন ইংরেজদের ব্রিটিশ শাসন নিয়ে পড়বো আর কি ইনশাআল্লাহ, পলাশির যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। আজকে দীর্ঘক্ষণ কষ্ট করে শুনলেন, সেজন্য ধন্যবাদ জানাই। কয়েকটা অ্যাসাইনমেন্ট বলি, এই অ্যাসাইনমেন্ট গুলি করবেন। আপনারা আগে করতেন, মাঝখানে আবার ঢিল দিচ্ছেন, এখন করবেন। 1 নম্বর অ্যাসাইনমেন্ট হলো সম্রাট আওরঙ্গজেব, এটা লিখেন। 2 নম্বর অ্যাসাইনমেন্ট অবশ্যই শায়েস্তা খান, এটা গুরুত্বপূর্ণ। শায়েস্তা খান, তার সাথে যার মুঘল যে স্থাপত্যগুলি আছে এগুলি গুরুত্বপূর্ণ, যেটা বাংলায় হয়েছে। 3 নাম্বার হইল ফতোয়াই আলমগীরি। ফতোয়াই আলমগীরি এই বইটা একটু ভালো করে পড়ে ফেলা, ফতোয়াই আলমগীরিটা। 4 নাম্বার হচ্ছে শিবাজি, ছত্রপতি শিবাজি ভদ্রলোকের নাম। এইটা থাকুক, এই 4টা। এবং এবং একটু বলি যে আওরঙ্গজেবকে নিয়ে আপনি সব অ্যাঙ্গেলে চিন্তা করবেন, শুধু পারলে ভিডিও টিডিও দেখেন আওরঙ্গজেবকে নিয়ে। বিবিসির অনেক ডকুমেন্টারি আছে, আল জাজিরার ডকুমেন্টারি আছে, অনেক চ্যানেলগুলি মুঘল শাসনদের নিয়ে, হিস্ট্রি অফ মুঘলস লিখে সার্চ দিয়ে দেখবেন যে হিউজ পরিমাণ ডকুমেন্টারি, সারা দিন রাত দেখে শেষ করা যায় না। হিস্ট্রি অফ মুঘলস লিখে আর কি ঘন্টার পর ঘন্টা আলোচনা আছে, মনোজ্ঞ আলোচনা আছে, অবিরাম শুনতে ইচ্ছা করে যদি লম্বা সময় থাকে আর কি। তাইলে হিস্ট্রি অফ মুঘলস বা হিস্ট্রি অফ হুমায়ুন, হিস্ট্রি অফ আকবর, হিস্ট্রি অফ বাবর দেখবেন। এবং আমাদের যারা বানায় ভারতে বাংলাদেশে 5-10 মিনিট যারা বানায়, এদের খুব দুর্বল স্ক্রিপ্ট, গভীর পড়াশোনা করে না, যা ওই পৌনপুনিক সবাই একই কথা থাকে। গভীর বিশ্লেষণ থাকে হচ্ছে গ্লোবাল যেগুলি এই ডকুমেন্টারি যেগুলি বিবিসি, আল জাজিরা এদের ডকুমেন্টারি বা ওয়েস্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারলি অনেক বক্তব্য আছে, দেখবেন যে মুঘলদের উপরে অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তব্য, হার্ভার্ডের আছে, কেমব্রিজের আছে, হিস্ট্রি অফ মুঘল সেগুলির উপরে। বা এত সময় না থাকলে এত কষ্ট করবার দরকার নেই, এমনি বলছি, এখন না, পরবর্তীতে শুনতে পারেন, একটা অসুবিধা নেই, তখন জানা হবে। এইটাই আর কি। আর ফতোয়াই আলমগীরি বলছে যে যারা ল করবেন তাদের জন্য এটা একটা বাধ্যতামূলক বই, এই বইটা বাজারে পাওয়াও যায়, চাইলে কিনতে পারবে। এই 4টা অ্যাসাইনমেন্ট আপনারা পাঠশালায় বা এবং ক্যারিয়ারে একটু দিয়েন।
এবং কি বলে ফাহাদ হামজা একটু তাদের মনে করায় দিয়েন। তো আমি আজকে অনেকক্ষণ কথা বলছি, 2 ঘন্টার মধ্যে সীমিত থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, অতিক্রম করে ফেলেছি। কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি জানি না আপনাদের কিছু হলেও জানা হলো কিনা, সম্ভব হলে জানায়েন বা পরের সপ্তাহে দেখা হবে। আর আগামী সোমবার জাস্ট 3টায় বাদশা নামদারের পরবর্তী অংশটা পড়বো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।